ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা, কোথাও কোনো ঝামেলা আছে কিনা। গণিতের সবথেকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ঐকিক নিয়ম। আজকে হচ্ছে ঐকিক নিয়মের উপরে ক্লাস, আমাদের 14তম ক্লাস। স্যারের পেজে নিয়েছি 5টা ক্লাস আর আমার পেজে হচ্ছে 9টা ক্লাস। এভাবেই দেখতে দেখতে দেখবেন 35টা ক্লাস শেষ হয়ে গেছে। 9:30 ক্লাসে আসার কথা, কিন্তু স্টুডিওতে এসে দেখলাম ব্যাটারিতে চার্জ একটু কম ছিল। যাক, সবাই লাইভে দ্রুত দ্রুত জয়েন করেন আর সবাই কমেন্ট দেন কে কোথা থেকে দেখছেন, সব কিছু ঠিক আছে কিনা। কোথাও ঝামেলা থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট দিয়ে একটু জানাবেন। লাইভ কি আজকেও গ্রুপে চলে গেল নাকি? কমেন্ট পাচ্ছি না, শুধু রিয়াকশন পাচ্ছি। না না, ঠিক আছে, অল ক্লিয়ার স্যার। সাদি ভাই, মীরা ইসলাম কমেন্ট দিছেন, ঠিক আছে। গতকালকে ভুলে ভুলে একটা গ্রুপের ভিতরে ঢুকে গেছিলাম, ক্লাস রান হয়েছিল গ্রুপের ভিতরে, যার কারণে আপনারা দেখতে পাচ্ছিলেন না, আমিও আপনাদের কমেন্টও পাচ্ছিলাম না। আজকে কি ঠিক আছে না? এতক্ষণ তো অনেক কমেন্ট আসার কথা। বলছিলাম যে 9:45 ক্লাস দেব। জি ভালো আছি। সোহেল আহমদ সিয়াল, সব ঠিক আছে না? সিএম ভাই কোথা থেকে দেখছেন একটু কমেন্ট দেন তো। বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে আমাকে দেখছেন? জান্নাতুল ফেরদৌস, মাহফুজুর রহমান, ওয়ালাইকুম সালাম। ক্লিয়ার, ভালো আছি। আমি জাস্ট 9:30 ক্লাসে ঢুকতে চাইছিলাম, কিন্তু লাইনে একটু সমস্যা হয়েছিল। ওই যে ব্যাটারিতে চার্জ কম ছিল, দেখলাম যে নিচ থেকে হয়তো টান লেগে চার্জ মানে লাইনটা খুলে গেছে, যেন ব্যাটারিতে চার্জ হয় নাই। যার কারণে ভাবলাম 10 মিনিট একটু পরে আসি, ব্যাটারিতে একটু চার্জ দিই। সিরাজগঞ্জ থেকে সাদি ভাই, নীলুফা আক্তার বলছে সব ক্লিয়ার। মঞ্জুরুল হাসান, ওয়ালাইকুম সালাম। হোসেন ভাই আছেন, রনি ভাই আছেন, শেখ সাদি, সব ক্লিয়ার তাই না? কোথা থেকে দেখছেন কে আমাকে একটু কমেন্ট দিবেন। আমি চাই আজকে বাংলাদেশের 64 জেলা থেকে অন্তত 200 জন আমার লাইভে উপস্থিত থাক। জি, সবই ঠিক আছে। গাজীপুর থেকে দেখছেন করিম। আরোহী আহমেদ, ভালো আছি। আরোহী কি সিলেট থেকে নাকি? অর্পিতা ধরকে দেখলাম আমাদের নতুন গ্রুপটাতে। জান্নাতুল ফেরদৌস মাগুরা থেকে, জি স্যার। চিটাগাং থেকে আছেন হোসেন। আদিবা আছেন নেত্রকোনা থেকে। সামিউল আছেন, ওয়ালাইকুম সালাম। ইসা টাঙ্গাইল থেকে আছেন খায়রুল ইসলাম। অপরিচিত মুখ, কে অপরিচিত? মাহফুজুর ভাই আপনি? আপনার ফেসটা তো আমার সাথে পরিচিত। হ্যাঁ, আয়ুব ভাই সাতক্ষীরা থেকে খেয়াল আছে। নাজমুল হোসেন রংপুর থেকে। সাজাদুর রহমান, ভালো আছি। কুষ্টিয়া থেকে আব্দুল্লাহ। সিএম আছেন গাইবান্ধা থেকে। সামিউল আছেন পাবনা থেকে। রংপুর থেকে হোসেন ভাই, জি চিনতে পারছি। ফারজানা লিজা, খুব ভালো ক্লাসে জমা দিচ্ছে, ওয়ালাইকুম সালাম। যশোর থেকে আছেন আজহারুল। খায়রুল ইসলাম আছেন টাঙ্গাইল থেকে। অচিন্ত হাজং আছেন নেত্রকোনা থেকে। বন্যা প্রেজেন্ট স্যার, জি বন্যা খুব ভালো করতেছে। শেখ সাদিও ভালো করতেছে। গাজীপুর থেকে আছেন হাসান। ভোলা থেকে লিজা, খেয়াল আছে লিজা ভোলা থেকে। মনপুরা চর ফ্যাশন তাই না? মঞ্জুরুল জামালপুর থেকে। সাব্বির ভাই আছেন যশোর থেকে। মহিয়সী ময়মনসিংহ থেকে খেয়াল আছে। মীরা নীলফামারী থেকে খেয়াল আছেন। নিত্যানন্দ দাস রংপুর থেকে। আমাদের যে নতুন যে গ্রুপটা খুলছি, ওই গ্রুপটাতে শুধুমাত্র আমার পরিচিত ফেসগুলো থাকবে। আবার বলি, আমি যে নতুন যে গ্রুপটা খুলছি প্রাইমারির জন্য, স্পিড অ্যান্ড অ্যাকুরেসি যে গ্রুপটা, ওই গ্রুপটাতে কালকে পর্যন্ত দেখলাম হয়তো 40 জন ঢুকছে। এই 40 জন আমার পরিচিত ফেস, শুধুমাত্র পরিচিত ফেস থাকবে। হাবিবুর ভাই পরিচিত ফেস পাবনা থেকে। তৌহা পরিচিত ফেস সাতক্ষীরা থেকে। শাবনুর রহমান পরিচিত ফেস। সাদি ভাই পরিচিত ফেস। মুনিরা মিম পরিচিত ফেস। আফরিন মৌ বরিশাল থেকে। আচ্ছা, সবই দেখতে পাচ্ছি, শুধু একটা জিনিস দেখতে পারতেছি না, লাইভে উপস্থিতি দেখতে পারতেছি না কেন? এখন লাইভে কতজন উপস্থিত? রংপুর থেকে মনফরিং, যে মনফরিংও পরিচিত ফেস, ভালো ক্লাস জমা দিচ্ছে। জান্নাতুল ফেরদৌস, ওয়ালাইকুম সালাম, ভালো আছি ফেরদৌস। যশোর থেকে আছেন নীলুফা ভালো। আজকের পর থেকে যদি বলেন অপরিচিত মুখ, তাহলে আমি রাগ হব না। মাহফুজুর ভাই আপনাকে আগেও দেখছি। এই যে আতিয়া মৃধা লালমনিরহাট থেকে। নাটোর থেকে, নাটোরের বনলতা। মুনিরা মিম কি ঘাটতারা মিম নাকি? সম্ভবত। রুবেল ভাই লাভ রিয়েক্ট দিচ্ছেন। স্যার ওয়ালাইকুম সালাম। সিলেট থেকে আছেন হাবিবাও খুব ভালো করতেছে। নারায়ণগঞ্জ থেকে, নারায়ণগঞ্জ তো কাছেই ঢাকা তাই না? লাইভ ক্লাস করা হয় না, রেকর্ড ক্লাস করেন। আসলে অনেকে আছেন, লাইভের মজা আলাদা, কিন্তু প্রেজেন্ট চাই। যে রুহুল ভাই চলে এসছে, আমার প্রিয় ভাই। রনি আহমেদ, কেয়া। 45 ক্লাস শুরু করব আজকে। ফার্স্ট সুজন, অন্তর, মহিউদ্দিন, ইসমাইল,
97 জন আছেন। আব্দুল্লাহ রংপুর থেকে খাতুন, মনিরা খাতুনও ভালো করতেছে, জান্নাতুল ইসলাম ভালো করতেছে, রাজবাড়ি থেকে স্যার উপস্থিত হোসেন অন্তর। আহ, মহিষের দই খাওয়াবেন, ঠিক আছে আসবো। 103 নীলুফা। আচ্ছা আমি বুঝতে পারতেছি না আমার ফোনটাতে আজকে লাইভে উপস্থিতি আসতেছে না। 103। আমি আপনার রেগুলার ক্লাস দেখি। জি। জান্নাতুল ফেরদৌস কি ক্লাস জমা দিয়েছেন? জান্নাতুল নামে তো একটা ক্লাস জমা দেয়। মিষ্টি হালদার গোপালগঞ্জ থেকে খেয়াল আছে। শরীফ ভাই আসছে, প্রিয় ভাই। মারুফ ভাইকে দেখছিলাম। আবু জাফর, প্রিয় ভাই। লাইভে কি প্রবলেম হচ্ছে নাকি? না, কোনো প্রবলেম হচ্ছে না। 100+ উপস্থিতি আছেন। তামান্না আক্তার ভালো করতেছে। অন্তর ভাই পরিচিত ফেস। সোনিয়া মেহেরজাবিন ভালো করতেছে, ভালো ক্লাস জমা দিচ্ছে। GM রাজীব হোসেন ভালো করতেছে, চাঁদপুর থেকে আছেন। ইনামুল হক ভালো আছি। আজিজ ভাই, রবিন বিন এবি আজিজ। রবিন ভাই দেখছেন আমার প্রায় 10টা না 12টা ক্লাসের সবগুলো নোট একসাথে গ্রুপে জমা দিছে এবং বলছে আপনার যদি PDF লাগে কারো বলবেন। PDF খারাপ জিনিস, তবে এই PDFটা খারাপ না, জাস্ট আপনি ক্লাস দেখছেন, এখন সবগুলো ক্লাস একসাথে পাইলেন, চর্চা করেন, অনুশীলন করেন। রনি আহমেদ 125, বুঝতে পারছি। জানাতুল টাঙ্গাইল থেকে আজিজ। আব্দুল্লাহ ভালো আছি। আরাফাত ভাইও ভালো করতেছে। অতিমিদ 129, চুয়াডাঙ্গা থেকে আছেন। জাকারি ইসলাম 129। আমার এখানে নেট সমস্যা নাকি বুঝতেছি না। সুবিধা 127+, তাই না? সুবিধা থাকলে অবশ্যই জানাবেন। আমার 9:30টায় ক্লাস দেওয়ার কথা ছিল, যে কোনো কারণে আমি বলছি 10টা মিনিট পরে আসি, এর জন্য 9:45-এ ঘোষণা দিয়েছিলাম। 47 বাজে আসেন আমরা ক্লাস শুরু করি। আজকেও একই সমস্যা হচ্ছে লাইভে উপস্থিতি দেখতে পারতেছি না। আচ্ছা আমি একটু আমার আইডি থেকে ঢুকি, দেখি দেখা যায় কিনা। স্যার কেবলই বাসায় আগে ক্লাসে জয়েন করলাম, ধন্যবাদ। সম্ভবত চাকুরিতে আছেন শরীফ ভাই, যে কথা হয়েছিল। জাকারি ইসলাম চুয়াডাঙ্গা থেকে। নওগাঁ থেকে আছেন অনিক। তারপরে আছেন কি কৌসার আছে। আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পড়ছি সোশ্যাল ওয়ার্কে। ঢাকা কলেজে ছিলাম, ইংলিশে ভালো লাগে নাই, একাডেমিক পড়াশোনা ভালো লাগে না, কঠিন সাবজেক্টে কখনো যাই নাই। আমার মেয়েও আপনাকে স্যার বলে। স্যার মির্জাবিন। রকিব হোসেন বগুড়া। মহাখালীর থেকে হোসেন। রনি সরকার ঝিনাইদহ। রনি ভাইও ভালো করতেছে। আসলাম স্যার শেষ পর্যন্ত থাকার জন্য। জি, শেষ পর্যন্ত থাকতে চাই, তাই না? ফিল্ডে টিকে থাকতে হবে মাজা সোজা করে। আমি এখানে 1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে ক্লাস নেব, আপনি 1.5-2 ঘন্টা আমার সাথে থাকতে পারবেন না? আমি কিন্তু এখানে দাঁড়িয়ে থাকার জন্য দীর্ঘক্ষণ কথা বলার জন্য ফুসফুসের ব্যায়াম দরকার, দাঁড়িয়ে থাকার জন্য শরীরের এক্সারসাইজ দরকার। আমি কিন্তু জিমে গেছিলাম, প্রায় 1.5 ঘন্টা ছিলাম, যার কারণে মূলত আজকে এই 15 মিনিট দেরি হয়েছে, একটু তাড়াহুড়ো করে আসি। জুই ভালো করতেছে। মহাখালী থেকে আসেন মিয়া, কালকে কথা হয়েছে। শাহজাহান 135 দেখছি। বন্যা শেখ সাদি নতুন পেজ। জি, নতুন পেজ নতুন পেজ আপনারা লাইক কমেন্ট দিয়ে রেখেন। 133+। আমার এই যে একেবারে এই পেজের একেবারে শুরুতে দেখবেন যে এই গ্রুপের সকল তথ্য এখানে পাবেন, এরকম একটা পোস্ট আছে, ওই পোস্টের কমেন্ট বক্সে সব গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। নতুন পেজ থেকেও ক্লাস দেবো, কারণ নতুন পেজ আমি চাই একেবারে পুরো অ্যাক্টিভ সদস্য। রাজবাড়ি থেকে, নোয়াখালীতে আখি দাস খুবই ভালো করতেছে, রাম মণ্ডলও ভালো করতেছে, সিরাজগঞ্জ থেকে জুই, অষ্টগ্রাম কিশোরগঞ্জ আলম। স্যার আমারও সাবজেক্ট সমাজকর্ম। সাবজেক্ট কোনো ব্যাপার না, পড়াশোনাটাই ব্যাপার। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমাকে সায়েন্সে ভর্তি করানো হয়, 3 মাস পরে আমাকে সায়েন্স থেকে আর্টসে পাঠানো হয়। কারণ হচ্ছে আমাদের এলাকার একটা ছেলে পড়াশোনা করতে করতে পাগল হয়ে গেছিল। তো আমি যখন ক্লাস 9-এ, তখন আমি খুব ছোট ছিলাম, মানে ক্লাসের ভিতর সব থেকে ছোট। এতটা ছোট ছিলাম আমি যে মানে আমি যে সায়েন্সে পড়বো এই লোডটা আমি নিতে পারবো এটা ভাবতে পারি না, যার কারণে আমার পরিবার থেকে আমাকে আর্টসে দিয়ে দেয়। ব্যাপার না, আর্টসে পড়ে আমি ভালো করছি, সব জায়গাতে ভালো করছি। ওস্তাদের মার শেষ রাতে। যে কোনো ছবিতে দেখবেন যে বস যে ভিলেন থাকে, সে কিন্তু মরে শেষে গিয়ে একেবারে গুলি খেয়ে, তাই না? এই জন্য আমাদের এলাকায় একটা কথা বলে যে ওস্তাদের মার শেষ রাতে। আমি সব জায়গায় ওস্তাদের মার শেষ রাতে দিয়েছি। সারা বছর যাই করছি না করছি, পরীক্ষায় সবসময় ভালো করছি। SSC-তেও ভালো করছি, ইন্টারও ভালো করছি। অনার্স মাস্টারে ব্যাক ডিরেক্ট ছিলাম, ব্যাক বেঞ্চার ছিলাম, কিন্তু রেজাল্টে ভালো ছিল। আর জবের ক্ষেত্রে এসে তো ডিপার্টমেন্টের ভিতরে প্রথমেই ভালো জব। মানিকগঞ্জ থেকে। সবার কমেন্ট আমরা আস্তে আস্তে পড়বো। 45 বাজছে না, আসেন আমরা ক্লাসে যাই। 1.5 ঘন্টা ক্লাস হবে, 1.5 ঘন্টা খাতা কলম নিয়ে টেবিল আমার সাথে বসে থাকবেন, টেবিল ছাড়া যাবেন, অভ্যাস করেন। আজকে হচ্ছে আমাদের কিসের উপরে ক্লাস? স্লাইডটা আমি আসলে সুন্দর করে রেডি করতে পারি না, সময় পেন। আজকে হচ্ছে আমাদের 14 নম্বর ক্লাস। আজকে হচ্ছে আমাদের গণিতের সবথেকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ঐকিক নিয়ম। ঐকিক নিয়মের মধ্যে কাজ, সময়,
শক্তি, তারপর গতি, দূরত্ব, ট্রেন, নল চৌবাচ্চা, নৌকা স্রোত, এই 5টা চ্যাপ্টার আছে। 5টা চ্যাপ্টার সম্পূর্ণ আলাদা আলাদা চ্যাপ্টার, কিন্তু প্রফেসর প্রকাশনী দেখলাম যে ঐকিক নিয়মের মধ্যে সবগুলো চ্যাপ্টার একসাথে ঢুকাই দিচ্ছে। তারপরেও তারা অনেকগুলো ম্যাথ রাখছে, 60টা ম্যাথ রাখছে। আসেন আমরা সবগুলো ম্যাথ আস্তে আস্তে করি নাকি। প্রাইমারি গণিত মেইনলি আমাদের নিবন্ধন, বিসিএস প্রিলি বলেন, 11 থেকে 20তম গ্রেড সকল চাকরির জন্য এই গণিতগুলোই কাজে লাগবে। আজকে হচ্ছে আমাদের কততম ক্লাস? 14তম ক্লাস, তাই না? আজকে হচ্ছে আমাদের ইউনিটারি মেথড। ইউনিটারি মেথড মানে হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়মের উপরে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে প্রচুর ক্লাস আছে, আপনারা দেখতে পারেন। আবার বলি ঐকিক নিয়ম না, মানে ইউনিটারি মেথড যেটাকে বলে, ইউনিটারি মেথডের উপর প্রায় 10টা ক্লাস আছে। আজ থেকে বছর দেড়েক আগে ক্লাস নিয়েছিলাম 5টা, ওই 5টা ক্লাস আছে। আর সম্ভবত আজ থেকে 6-7 মাস আগে 5টা ক্লাস নিয়েছিলাম একটা চ্যাপ্টারের উপরে, ব্যাংকের জন্য। সবগুলো ক্লাস ইউটিউবে আছে, দেখতে পারেন। আসেন আমরা কথা না বাড়িয়ে সোজা ক্লাসে চলে যাই। এই গণিতটা কালকে আপনাদেরকে করতে দিয়েছিলাম, একটু ট্রাই করেন, করতে থাকেন। ও ভুলে গেছি, লাইভ উপস্থিতি 170, আর 30 জন হলে 200 হবে। সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আপনাদের আইডিতে, বন্ধু বান্ধবের কাছে। 200 হোক আজকে। আবার বলি যে সবাই লাইভটা থেকে বেরিয়ে গিয়ে লাইভটা একটু শেয়ার করে দেন আপনাদের পেজে, আপনাদের গ্রুপে, আপনাদের আইডিতে। গ্রুপে দেওয়ার দরকার নেই, আপনার আইডিতে আর আপনার হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, আপনার শুধু কাছের বন্ধুর কাছে, আর কোথাও দেওয়ার দরকার নেই। আসেন তাহলে খাতা কলম নিয়ে বসেন, আমরা ক্লাস শুরু করি নাকি। ঐকিক নিয়ম এখানে আছে নৌকা স্রোত, কাজ, সময়, দূরত্ব, গতি, নল চৌবাচ্চা, এছাড়া আছে ট্রেন, তাই না? নৌকা স্রোত, কাজ, সময়, দূরত্ব, সময়, কাজ, দূরত্ব, তারপর আছে নল ও চৌবাচ্চা, এরপর আছে এখানে আরো আছে ট্রেন আছে। এখানে সবগুলো আছে ঐকিক নিয়মের। যা আমি গত ক্লাসগুলোতে যা করাইছি এগুলো অনেক এখানে কাজে লাগবে। ভালো আছি। নাহার খুব ভালো করতেছে, রমা হালদারও ভালো করতেছে। জি ভালো আছি। শেয়ার ডান, সবাই একটু শেয়ার দেন, শেয়ার দিয়ে লেখেন শেয়ার ডান, ভালো লাগে শেয়ার দিলে। যারা আমার ক্লাসগুলো শেয়ার দেন আসলে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কি বলছে দেখেন, একটি দেশের জিডিপির পরিমাণ 7.20 বিলিয়ন মার্কিন ডলার। জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি। তারপরে জিএনপি না, জিডিপি আরেকটা জানো কি, ভুলে গেলাম তো। আচ্ছা দরকার নেই। একটি দেশের জিডিপির পরিমাণ 7.5 বিলিয়ন মার্কিন ডলার। ওই দেশের মোট জনসংখ্যা 1.85 মিলিয়ন হলে মাথাপিছু জিডিপির পরিমাণ কত? তার মানে মিলিয়ন বিলিয়ন কিন্তু আমি খুব সুন্দর করে শিখাইছি। এখানে আপনার বিলিয়ন লাগতেছে, এখানে আপনার মিলিয়ন লাগতেছে। এখন বিলিয়ন মিলিয়ন শেখাতে গিয়ে আমি অনেক কথা বলছি, অনেক বড় করে বুঝাইছি। সেখানে অনেকে কমেন্ট দিয়েছেন বিলিয়ন মিলিয়ন বোঝাতে এত কথা বলা লাগে কি জন্য। দিচ্ছে যারা দিচ্ছে পণ্ডিত, হয়তো আমাকে টেস্ট করার জন্য অথবা আমার ক্রিটিসাইজ করার জন্য বলছে। তাহলে কি বলছে, টোটাল হচ্ছে 7 বিলিয়ন মার্কিন ডলার হচ্ছে ইনকাম, আর টোটাল জনসংখ্যা হচ্ছে 1.85। তাহলে মাথা পিছু কত? ভাগ দেন, দেখেন 7, দেখেন 7.5, আবার দিই 7.5কে আমি 1.85 দিয়ে ভাগ দেব। 7.5 কি বিলিয়ন, আর 1.5 কি মিলিয়ন। এখন দেখেন এখানে দেখেন 7 বলি 7.5কে আমি যদি 10 দিয়ে গুণ করি তাহলে আমার হয় 75। 7.5কে আমি যদি 100 দিয়ে গুণ করি আমার হয় 750। 7.5কে আমি যদি এখানে 4টা শূন্য দিয়ে গুণ করি তাহলে 0.4 ঘর ডানে সরে যাবে, অর্থাৎ 75000। এখানে দশমিক ছিল 4 শূন্যের জন্য, দশমিক এখান থেকে সরে 4 ঘর এখানে চলে আসবে, তাই না? এখানে চলে আসবে। তাহলে বিলিয়ন মানে কি বলেন? বিলিয়ন মানে হচ্ছে আমার 9টা শূন্য। মিলিয়ন, বিলিয়ন, 9টা শূন্য। তাহলে 9টা শূন্য দিয়ে গুণ হবে, আমি এটা বিলিয়নকে আমি মিলিয়ন করে ফেলাই। আমি যদি মিলিয়ন করি তাহলে কি হবে এটা বলেন? 9টা শূন্য, তো 9টা শূন্য দেন, এটাকে আমি 9টা শূন্য দিয়ে গুণ করব। 3 আর 3 6 আর 3 9। মিলিয়নটাকে আপনি ভাঙান, মিলিয়নটাকে ভাঙালে কি হয়? মিলিয়ন মানে কি? 6টা শূন্য। 3 আর 3 6টা শূন্য। এখন কথা হলো যে আপনি যদি 6টা শূন্য দিয়ে গুণ করেন তাহলে দেখেন এই যে উপরে 7.5 ছিল না, 7, আবার দেখেন উপরে আছে এই দশমিকটা, এই জায়গা থেকে 6 ঘর ডানে সরবে। 6টা শূন্য দিয়ে গুণ করতেছেন, একের পরে 6টা শূন্য দিয়ে গুণ করলে দশমিক এখান থেকে 6 ঘর ডানে সরবে, তাহলে 9 ঘর। তাহলে 7.5 ছিল,
তাহলে 1 2 3 4 5 6 7 8 দেখেন এখানে ছিল দশমিক, এবার দশমিক চলে আসছে ঠিক এই জায়গায়, মানে 9 ঘর ডানে সরে আসছে, তাহলে আমার এখানে আর দশমিক এবার থাকতেছে না। ঠিক তেমনি ভাবে এখানে আছে দশমিক, 6টা শূন্য দিয়ে গুণ করলে দশমিক এখান থেকে ঠিক 6 ঘর ডানে সরে যাবে, তাহলে 185, এখানে দশমিক ছিল 6 ঘর ডানে সরান 1 2 3 4 5 6 দশমিক এখানে চলে যাবে, তাহলে এটা হবে আমার 185, 4টা শূন্য। এবার কাটাকাটি করেন, এখানে 4 শূন্য এখানে 4 শূন্য কাটা যাবে, তারপরে এইটার এইটা আপনি কাটাকাটি করবেন। তো আমরা কি করব, পরীক্ষার হলে তো এত কিছু করার সময় পাবো না, সময় থাকবে কম, এই জন্য আমরা সোজা এইভাবে করবো। দেখেন উপরে আছে 7.5 কি বলেন বিলিয়ন, আর নিচে আছে 1.85 মিলিয়ন। তাহলে মিলিয়নকে, এটা আছে 1.5 মিলিয়ন, বিলিয়নকে ভেঙে ফেলেন, তাহলে বিলিয়নকে ভাঙলে কি হবে, এটা 9 শূন্য দিয়ে গুণ হবে। 9 শূন্য মানে এখানে এই যে আছে একটা ঘর আগে তো দশমিক আছে, তার মানে 8 শূন্য হবে, 1 2 3 4 5 6 7 8, এখানে আর কোনো দশমিক নাই। ঠিক তেমনি এখানে আর কোনো দশমিক নাই। মিলিয়ন মানে কি 6 শূন্য, 6 শূন্য দিয়ে গুণ করলে এখান থেকে 6 ঘর ডানে সরবে, মানে এখানে 2 ঘর আছে, তাহলে আরো 4টা শূন্য হবে, 1 2 3 4, 4 ঘর হয়ে গেল, তার মানে এখানে আর কোনো দশমিক নাই। এখন এখানে আর কোনো দশমিক নাই, ঠিক আছে। সংক্ষেপে আমরা করলাম, ঠিক আছে, যে এখানে দশমিক ছিল, বিলিয়নকে আমি যদি ভাঙাই, বিলিয়নকে ভাঙালে ডলার যদি করি, শুধু ডলার, এটা হচ্ছে 7.5 বিলিয়ন ডলার, আর এটা হলো আমার এটা হলো এত ডলার, এখন আর বিলিয়ন নাই। ঠিক তেমনি এটা ছিল 1.85 মিলিয়ন ডলার, মিলিয়নকে ভাঙালাম, এটা হয়ে গেল আমার ডলার। তো বিলিয়নকে ভাঙাতে হলে বিলিয়ন মানে 9 শূন্য, তো এখানে এক ঘর আগে দশমিক ছিল, তার মানে আরো 8টা শূন্য হলো। মিলিয়ন মানে 6 শূন্য, যেহেতু এখানে দশমিকের পরে আমার 2টা ছিল, আরো 4টা শূন্য আনলাম, তার মানে এখান থেকে সরে দশমিক এখানে চলে আসলো। এখন এখানে এই শেষে দশমিক চলে আসছে, তার মানে এই 2টা সংখ্যার ভিতরে এখন কোনো দশমিক নাই। কাটাকাটি করেন, 1 2 3 4, 1 2 3 4, 5 দিয়ে কাটেন, 5 দিয়ে কাটলে 5 15 75, 5 দিয়ে কাটলে 3 5 15, 7 37। এখন দেখেন এখানে আছে আমার উপরে আছে 5, মানে হচ্ছে 50,000, এখানে আছে 37, কাটাকাটি কিন্তু যায় না, মানে এটা দশমিকে বা ফ্র্যাকশন আসতেছে। আপনি একটা কাছাকাছি নেন, এটা যদি আপনি কাছাকাছি দেখেন, 5 দিয়ে 37, সরি এটা হচ্ছে 15, 5 15 75, 15 দিয়ে আপনি যদি 37কে কাটেন, তাহলে 15 দুগুণী 30, 30 আর 15 অর্ধেক 7.5, মানে হচ্ছে 37.5। দেখেন 15 এর যদি আড়াই গুণ করেন, তাহলে 15 দুগুণী 30, 15 এর অর্ধেক মানে 7.5, মানে 37.5 হয়। তার মানে 15 দিয়ে এখানে যদি আমার 37.5 থাকতো, তাহলে 3 বার কাটা যেত, তো আমার তো 37.5 নাই, এখানে শুধু 37 আছে। তো 15 দিয়ে আপনি 37 কাটেন, ধরেন আপনার 2.5ই হলো, তাহলে নিচে আছে আপনার 2.5, এখানে কিন্তু 37.5 যদি থাকতো তাহলে এক কাটা যেত, তো 37.5 নাই, আছে 37, মনে করি যে এখানে 37.5ই আছে, সামান্য বেশি। 15 দিয়ে 37.37কে কাটলে 2.5 হয়। এবার দেখেন 2.5 মানে কি আড়াই, এই আড়াই দিয়া 10কে কাটেন, 0 মানে 10, আড়াই দিয়ে 10কে কাটলে হয় 4, তার মানে 4-এর পরে 3টা শূন্য, এই অঙ্কের অ্যান্সার পাচ্ছি আমি 4000। এই অঙ্কের অ্যান্সার পেলাম আমি 4000, তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে 4000। এখন আপনি যদি ক্যালকুলেটরের চেপে কাটাকাটি করেন, এটার অ্যান্সার আসবে মূলত 4054, একটু বেশি আসে, কারণ ওই যে এখানে তো 37.5 ছিল, মানে এখানে 2.5 না, 2.5-এর পরে একটু বেশি আসবে, ওইটা দিয়ে আপনি যদি কাটেন এটা 4 হবে, 4-এর থেকে একটু বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, এত কঠিন ব্যাখ্যায় না যে আমরা, তাহলে আমরা 15 দিয়ে 37কে কাটলে 2.5 হয়, 2.5 হয় না, এখানে 37.5 নেই, 2.5-এর থেকে একটু কম হয়, 2.5-এর থেকে সামান্য একটু কম হয়, ওই কম দিয়ে 25 দিয়ে এটাকে কাটলে যদি 4 হয়, সামান্য একটু কম দিয়ে কাটলে এটা 4-এর থেকে একটু বেশি হয়। তার মানে এখানে আমি যদি সোজা এভাবে করি, তাহলে আমার হয় 54,000। এটা কিন্তু দেখেন প্রাথমিক সহকারী শিক্ষক 2024 দ্বিতীয় ধাপে আসছে। আপনি পরীক্ষার হলে এটা কাটাকাটি করতে গেলে ভেবাচাপা খেয়ে যাবেন, কিরে মিলতেছে না কেন। আর দ্বিতীয় কোনো অপশন আমি যেভাবে দেখালাম এভাবে কাটলে আপনি সহজে কাটাকাটি করতে পারবেন, ঠিক আছে। এই 2.5 দিয়ে আপনি অথবা দশমিক ডানে সরাইয়ে শূন্য দিয়ে কাটতে পারেন, সেভাবে আরো কঠিন হয়ে যাবে। এটা হচ্ছে আড়াই, আড়াই দিয়ে 10কে কাটলে 4 হয়, তার মানে আমি এখানে অ্যান্সার পাচ্ছি 4000। এখন অপশনগুলো দেখেন, এখানে অপশনগুলো দেখেন,
অপশনগুলো আছে কি, একটা আছে আমার 405, আমি অ্যান্সার পাইছিলাম কি বলেন, আমি কাটাকাটি করে অ্যান্সার পাইছি 4000, মানে 4000-এর একটু বেশি হবে। তো এখানে আছে 405, তার মানে এটা হবে না। এখানে আছে 40, এটা হবে না। এখানে আছে 40,504, এটা হবে না। এটা আছে 4054, এটা কাছাকাছি, তার মানে এটাই অ্যান্সার হবে। এই অঙ্ক কাটাকাটি করার দ্বিতীয় কোনো সিস্টেম না, আমি যেটা দেখাচ্ছি এটাই বেস্ট। 4054 হবে অ্যান্সার। কে কে বুঝছেন একটু কমেন্ট দেয়। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে গ নাম্বার বা 4054। আচ্ছা, আমার এখানে গ্যাপটা বেশি হয়ে গেছে, আমি যদি এটা এক পেজের ভিতরে রাখতে পারতাম এটা ভালো হতো। এখানে গ্যাপটা বেশি হয়ে গেছে, দেখি নেক্সটে ঠিক করে দেব। আর বিশেষ করে পূর্বের ক্লাসগুলো যারা করছেন তাদের কাছে এই মিলিয়ন বিলিয়ন ভাঙানোটা একটু সহজ হয়েছে, আর যারা একেবারে নতুন তাদের কাছে একটু কঠিন লাগতে পারে। গোলাপ ভাই, রমা, রাহুল স্যার আবার বোঝান কাটাকাটিটা। আচ্ছা বলছেন যখন বোঝাই, এটা প্রাথমিক সহকারী শিক্ষক 2024 আসছে, খুব গুরুত্বপূর্ণই, কিন্তু কাটাকাটিটা আসলে একটু কঠিন। আর এইটা ছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি নাই, আপনি পাইবেন না। পরীক্ষার হলে একেবারে ব্যবস্থা খেয়ে যাবেন যে কি রে মিলতেছে না কেন। দেখেন আপনার আছে উপরে আছে কত, উপরে আছে আপনার 7.5, এটা হচ্ছে আপনার বিলিয়ন, আর নিচে আছে 1.85 মিলিয়ন। বিলিয়ন মানে কি 9টা শূন্য, তো 9টা শূন্য দিয়ে গুণ দিলে এখান থেকে 9 ঘর ডানে সরবে। অলরেডি 1 ঘর দশমিক আছে, তার মানে আপনার আরো 8 ঘর শূন্য লাগবে, আরো 8 ঘর শূন্য লাগবে। ঠিক তেমনি মিলিয়ন মানে কি, এটা মিলিয়ন মানে কি 6টা শূন্য দিয়ে গুণ, 6টা শূন্য দিয়ে গুণ করলে দশমিক এখান থেকে 6 ঘর ডানে সরবে। তো 2 ঘর আছে, 2 ঘর অলরেডি আছে, তার মানে আমার আরো 4টা শূন্য বসবে। এটা বিলিয়নকে ভাঙিয়ে ফেললাম, মিলিয়নকে ভেঙে ফেললাম। এবার কাটাকাটি করেন, 1 2 3 4, এখানে হচ্ছে 4টা শূন্য, 1 2 3 4, 4টা শূন্য, ঠিক আছে। এবার দেখেন এটা হচ্ছে সরি 4টা শূন্য, 4টা শূন্য কাটা গেল। এবার কাটাকাটি করেন এই জায়গাটাতে, এই 4 শূন্য আর এই 4 শূন্য আমার কাটা। এবার এখানে কাটাকাটি করেন, দেখেন 5 দিয়ে কাটেন, 5 দিয়ে 5 15 75, 5 দিয়ে কাটলে 3 5 15, 3 থাকে, 3 5 35, 5 7 35। এখন আপনি দেখেন 15 আর 37 কেমনে কাটবেন, কাটার কোনো সিস্টেম আছে? কাটার কোনো সিস্টেম নাই। আচ্ছা এখানে যদি 37 না হয়ে এখানে যদি 35 হতো তাহলে কিন্তু একটু কাটাকাটি যেত। আচ্ছা 37 না হয় এখানে যদি 45 হতো, 3 বার যেত, তাই না? 45 হলে 3 বার যেত, এখানে যদি 30 হতো তাহলে 2 বার যেত। কিন্তু আছে যদি 37.5 হয় তাহলে কিন্তু 2.5 বার যায়। 15 দিয়ে 37.5কে কাটলে 2.5 হয়, কারণ 15 দুগুণী 30 আর 15 এর অর্ধেক 7.5, 30 আর 7.5 37। তাহলে এখানে আছে আমার 15 আর এখানে পেলাম আমি 37। এখন কাটাকাটি করার সুবিধার্থে ধরেন এখানে 37.5 আছে, তার মানে 15 দিয়ে 37 কাটলে 2.5 হয়। এতে কিন্তু খুব বেশি ডিফার করে না, সামান্য 37 টাকা আর 37.50 পয়সা, বেশি ডিফার করে না। নিচে আছে কত, 2.5, 2.5 দিয়ে কাটেন, 2.5 দিয়ে আপনি কি 10 কাটেন, এই শূন্য মানে আছে 10, 2.5 দিয়ে 10কে কাটে, এগুলো আগে বুঝাইছি। 2.5 দিয়ে 10কে কাটলে হয় 4, 4 2.5-তে 10, 2.5 এর ঘরে নামতা পড়েন, 4 2.5-তে 10, তাহলে উপরে থাকতেছে আমার কত বলেন, 4000। তার মানে এই অঙ্কের অ্যান্সার হবে 4000 বা কাছাকাছি। তো অপশন যেগুলো আছে 4054 আছে কাছাকাছি, একটা আছে মনে করেন অপশন আছে 4054, আরেকটা আছে মনে করেন 40,000, এটা তো হবে না 40,000, আরেকটা আছে 405, এটাও হবে না। তাহলে অ্যান্সার কত হবে, 4054। আবার দেখেন এখানে কিন্তু আপনি 37.5 ধরছেন, আসলে তো 5 নাই। যদি কাটাকাটি করে এটা 2.5 হয় না, 2.5 এর থেকে একটু কম হয়। 2.2 মানে কি বলেন তো, 2.50, 2.50 হয় না, একটু কম হয়, মনে করেন 2.45 হয় বা 2.48 হয়। ছোট সংখ্যা হলো, এই ছোট সংখ্যা দিয়ে এটাকে কাটলে 4 হবে না, এটা 4-এর থেকে একটু বেশি হবে, এই জন্য এটা 4000 হবে না, এটা হয় 4054। পরীক্ষা হলে আপনি ক্যালকুলেটর পাবেন না, আপনাকে ঠিক এভাবে কাটাকাটি করতে হবে। জি, ব্যাংক ম্যাথে এগুলো কাটাকাটি, ব্যাংক ম্যাথে অ্যাডভান্স লেভেলের রিটেনে এখানে এই ধরনের কাটাকাটি প্রচুর করতে হয়, যেগুলো আপনার অ্যাকুরেট মিলে না এবং প্রচুর অঙ্ক আসে দশমিকে, আসে কাটাকাটি হয় না, আপনার ঠিক এভাবে কাটাকাটি করতে, অ্যান্সার আসে দশমিকে। তাহলে বুঝতে পারছেন না, কমেন্ট দেন দ্রুত। এখন অনেকটাই সহজ হয়েছে, জি বুঝছি, ধন্যবাদ মাইদা, রুনা নাজনীন। নেক্সট
আর এটা আমি যেভাবে দেখালাম এর থেকে ভালো কোনো পদ্ধতি নাই, যদি থাকে আমাকে দেখেন। এগুলো এখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, আমি ব্যাখ্যা করে রাখছি। এই ম্যাথটা কি বলছে দেখেন, একটি ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার। এই যে একটা ট্রেন 200 মিটার দৈর্ঘ্য একটা ট্রেন, ট্রেনের গতি ঘন্টায় 100 কিলোমিটার। ট্রেনের গতি হচ্ছে ঘন্টায় 100 কিলোমিটার। 100 কিলোমিটার মানে মনে করেন এখান থেকে আমার গ্রামের বাড়ি পিরোজপুর চলে যাব, যদি আরেকটু বেশি পথ তারপরে ধরলাম এখান থেকে আমার গ্রামের বাড়ি হচ্ছে পিরোজপুর, তো 100 কিলোমিটার পথ আমি 1 ঘন্টায় চলে যাব। ট্রেনের গতি অনেক বেশি। এরপরে কি বলছে, হলে 30 মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করে? 30 মিনিটে কত দূর যাবে বলেন? 1 ঘন্টায় আমি আমার পিরোজপুরে চলে যাব, মানে 100 কিলোমিটার পথ। 100 কিলোমিটার না, পিরোজপুর 150 কিলোমিটার ধরি, এখান থেকে আমি নড়াইল চলে যাব। আমার বাড়ি নড়াইল, ঢাকা থেকে নড়াইল 100 কিলোমিটার পথ, ট্রেনে গেলে আমার 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা মানে কি, ট্রেনটির গতি ঘন্টায়, ঘন্টায় মানে কি 60 মিনিটে। তাহলে 60 মিনিটে এই ট্রেনটা যায় 100 কিলোমিটার। তাহলে 30 মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে? 30 মিনিটে ট্রেনটা যাবে আমার 50 কিলোমিটার। ঘন্টায় 100 কিলোমিটার মানে কি 60 মিনিটে 100 কিলোমিটার। তাহলে বলছে 30 মিনিটে কত দূর যাবে? 30 মিনিটে যাবে 50 কিলোমিটার। আর এটাই অঙ্কের অ্যান্সার। এখন এই যে কথাটা বলছে যে একটি ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার, এটা আসলে আমার এখানে কোনো কাজে লাগতেছে না। কারণ কি শুনেন, লং ডিস্টেন্সের ক্ষেত্রে কখনো ট্রেনের নিজের দৈর্ঘ্য হিসাব করা হয় না। ট্রেন যখন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে, ট্রেন যখন একটা সেতু অতিক্রম করে, ট্রেন যখন একটা পিলার অতিক্রম করে, ট্রেন যখন একটা কালভার্ট অতিক্রম করে, ট্রেন যখন একজন মানুষকে অতিক্রম করে, ট্রেন যখন একটা চলমান ট্রেনকে অতিক্রম করে, তখন নিজের বডির দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য হিসাব করা হয়। কিন্তু লং ডিস্টেন্সের ক্ষেত্রে, ঢাকা থেকে চট্টগ্রাম, এই লং ডিস্টেন্সের ক্ষেত্রে ট্রেনের নিজের বডির দৈর্ঘ্য হিসাব করা হয় না। এটাকে আপনাকে কনফিউজড করার জন্য এই প্রশ্নটা করছে এখানে। দেখেন, এটা কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষকের 2024-এ দ্বিতীয় ধাপে আসছে, একটি ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার। তো এখান থেকে আপনি যদি নড়াইল পর্যন্ত সেই 100 কিলোমিটার পথ যান, এখানে ট্রেনের যে নিজের বডির দৈর্ঘ্য এটা খুবই ক্ষুদ্র, এটা হিসাব করা হয় না। তাহলে ঘন্টায় 100 কিলোমিটার মানে 60 মিনিটে যায় 100 কিলোমিটার, তাহলে 30 মিনিটে যায় 50 কিলোমিটার। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 50। মুনিরা, ফারজানা, ওসমান শেখ, মহিয়সী মন্ডল, আরাফাত, জাহানারা, দ্রুত করেন, সবাই দ্রুত করেন, আমরা অনেক ম্যাথ করব। আহমেদ, পারভেজ, শাহ, রিমি, দ্রুত কমেন্ট দেন সবাই। ম্যাথ আসলে একটু ফাস্ট করতে হয়, ফাস্ট না করলে ব্রেন ফাস্ট হয় না। এমন একটা প্ল্যাটফর্মে আপনি ক্লাস করবেন যে বছরের শুরুতেও যে স্পিড থাকবে, বছরের শেষেও সেই স্পিডে থাকবেন। লাভ কি? স্পিড বাড়াতে হবে না। আমার সাথে থাকেন, 10টা ক্লাস করেন, দেখবেন এখন স্পিডে এমনিতে বেড়ে গেছে। আমি স্পিডে বিশ্বাসী, গতির এই যুগে আমি গতিতে বিশ্বাসী। কি বলছে দেখেন, কাগজ ও কলমের মূল্য একত্রে 240 টাকা। এটা হলো আপনার কাগজ, আর এটা হলো আপনার কি কলম। কলম কিভাবে আঁকে? না, আঁকবো না। কাগজ ও কলমের মূল্য একত্রে 200 টাকা। এই যে আমার সামনে কাগজ আছে আর আমার হাতে কলম আছে, কাগজ এবং কলমের মূল্য একত্রে 240 টাকা। বলছে কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা 40 টাকা কম। কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা 40 টাকা কম। আমার এই কলমটা অনেক দামি, এই কলমটার থেকে কাগজের মূল্য 40 টাকা কম। আবার বলছে দেখেন, কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা 40 টাকা কম। কিসের দাম কম? কাগজের দাম। কত টাকা কম? 40 টাকা। তার মানে এই কলমের দাম 40 টাকা বেশি। আমার সামনে যে কাগজ আছে, এই টেবিলের উপর কাগজ আছে, এই কাগজের থেকে এই কলমের মূল্য 40 টাকা বেশি। মোট মূল্য হচ্ছে 200 টাকা, 240 টাকা। তো এই কলমের মূল্য যে 40 টাকা বেশি, ওই 40 টাকা বাদ দেন, 240 থেকে 40 মাইনাস করেন, তাহলে থাকে কত? আর 200 টাকা। ওই কাগজের মূল্য থেকে এই কলমের মূল্য 40 টাকা বেশি, ও হচ্ছে 40 টাকা বেশি। তাহলে 40 কাল আগে সাইড করেন, এই 240 থেকে 40কে এই কলমের জন্য সাইড করে রেখে দেন। তাহলে আর থাকতেছে কত? আর থাকতেছে 200। এই 200কে এবার কলম আর বইয়ের ভিতরে সমান 2 ভাগ করে দেন। তাহলে 200কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, আমার হয় 100। তাহলে এই কলম রে দেন 100 আর এই বই রে দেন 100। বই রে দিবেন 100, কলম রে দিবেন 100।
তাহলে বলেন, এই যে আমার টেবিলের উপর যে বই আছে, বইয়ের দাম কত? বইয়ের মূল্য 100 টাকা, আর কলমের দাম 100 টাকা প্লাস ওই যে সাইড করা 40 টাকা, 140 টাকা। কলমের মূল্য কত? তাহলে কলমের মূল্য হচ্ছে 140 টাকা, আর বইয়ের মূল্য হচ্ছে 100 টাকা। দেখেন তো, এই যে কলমের মূল্য কত? এই যে গ নাম্বার 140 টাকা অ্যান্সার। আরাফাত, বাশার, ওসমান, খাতুন, রুহুল, সামিউল, রানা, ইসলাম, মন্ডল। একটা লিখিত ব্যাস খুলেন। আমার বেসিক ম্যাথগুলো আগে বুঝেন। বেসিক ম্যাথগুলো অনেক সুন্দর করে বোঝাচ্ছি, আপনি লিখিত ম্যাথ করতে পারবেন। লিখিত ম্যাথ না করলে আপনি লিখিত ম্যাথ করতে পারবেন, এটা সত্য, কিন্তু আপনি বেসিক ম্যাথগুলো করেন, লিখিত ম্যাথও পারবেন। এখানে অনেক লিখিত ম্যাথ আছে। এক্সক্লুসিভ, ধন্যবাদ ভাই। রনি, হোসেন, রিনি, পিপুল, করিম, সোহেল, মিথিলা, দাস। 140, সুন্দর না? এই ধরনের অঙ্ক প্রচুর পাবেন। যখন দুইটার দাম বলবে, যেটার দাম বেশি বলবে ওই বেশিটা আগে সাইড করবেন, তারপরে যেটা থাকে 2 ভাগ করে দুইজনকে দিয়ে দিবেন, শেষ। 4 নাম্বার, অর্থাৎ এই ধরনের অঙ্ক দেখেন আপনি যদি পারেন, বুঝেন, তাহলে এই ধরনের অঙ্ক করতে কিন্তু আমার সেকেন্ড সময় লাগে। 240, একজন বলছে 40 বেশি, 40 সরান, তাহলে 200, এদিকে 100, ওদিকে 100। বইয়ের মূল্য 100, কলমের মূল্য 140। 10 সেকেন্ড লাগবে, সর্বোচ্চ ব্রেন দিয়ে থিঙ্ক করবেন। একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতু 1 মিনিটে পার করে। 72 কিলোমিটার গতি মানে কি? 72 কিলোমিটার গতি মানে হচ্ছে ঘন্টায় 72 কিলোমিটার, মানে ট্রেনটা 3700 সেকেন্ডে 72,000 মিটার যায়। এই ধরনের অঙ্ক করতে আসলে কিন্তু আমাদের সবসময় এটা করতে হবে, কি মিনিট অথবা ঘন্টারে আমরা মিনিট অথবা সেকেন্ডে প্রকাশ করব, আর কিলোমিটারকে আমরা মিটারে প্রকাশ করব, না হলে তো কাটাকাটি যাবে না। কি বলছে দেখেন, 1 মিনিটে পার হলো, 72 কিলোমিটার গতিতে 1 মিনিটে পার হয়েছে। 72 কিলোমিটার মানে কি? 72 কিলোমিটার গতি মানে ঘন্টায় 72 কিলোমিটার। ঘন্টা মানে কি? ঘন্টা মানে 1 ঘন্টায় 72 কিলোমিটার বা 72,000 মিটার, বা 60 মিনিটে 72,000 মিটার, বা 3700 সেকেন্ডে 72,000 মিটার। আপনার যেটা লাগবে আপনি সেটা বের করে নেবেন। বুঝতে পারছেন? 1 ঘন্টায় 72,000 মিটার যায় মানে হলো 60 মিনিটে 72,000 মিটার যায়, মানে হলো 3700 সেকেন্ডে 72,000 মিটার যায়। প্রশ্নে আমাকে বলেই দিছে যে 1 মিনিটে 1 মিনিটে পার হলো, তাহলে 60 মিনিট, এটা হচ্ছে মিনিট, 60 মিনিটে 72,000 মিটার যায়, তাহলে 1 মিনিটে কত দূরত্ব যাবে? 60 দিয়ে ভাগ করেন, এই শূন্য কাটা, 6 দিয়ে 72 কাটলে 6 12 72, মানে 2 শূন্য থাকে, 1200 মিটার। ট্রেনটা 60 মিনিটে যায় 72,000 মিটার, তাহলে 1 মিনিটে যাবে। এই 72কে আপনি 60 দিয়ে ভাগ করেন, 6 দিয়ে 72 কাটলে 12, এই যে 2 শূন্য, মানে 1200 মিটার। তো বলছে 72 কিলোমিটার গতিতে একটা ট্রেন মানে হচ্ছে 60 মিনিটে যায় 72 কিলোমিটার, মানে 60 মিনিটে যায় 72,000 মিটার। তাহলে 1 মিনিটে কত দূর যাবে? 1 মিনিটে ওই ট্রেনটা যাবে মূলত 1200 মিটার। 1 মিনিটে ট্রেনটা যাবে 1200 মিটার। কি বলছে? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 700 মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত? এই যে 1 মিনিটে যে 1200 মিটার ট্রেনটা গেল, এই 1200 মিটারের মধ্যে কি আছে বলেন? সেতু এবং নিজের বডির দৈর্ঘ্য। এই 1200 মিটার মানে হচ্ছে ট্রেন, TRAIN, ট্রেন প্লাস সেতু। সেতু মানে কি? ব্রিজ, বি, আচ্ছা সেতুই লিখি, সেতু। 1 মিনিটে ট্রেনটা যখন একটা সেতু অতিক্রম করছে, সেতু অতিক্রম করা মানে কি? সেতু মানে ব্রিজ, সে ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, নিজের শরীরের দৈর্ঘ্য অতিক্রম করছে। এইটা হচ্ছে 1200 মিটার। বলছে যে ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার, তা ট্রেনের দৈর্ঘ্য যদি 700 মিটার হয় তাহলে সেতু কত? সেতু হচ্ছে 500। এখানে দেখতে পাচ্ছেন সেতুর থেকেও কিন্তু ট্রেন বড়। সেতুর দৈর্ঘ্য 500 মিটার, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 700 মিটার। এই ধরনের আরো ম্যাথ আছে, আমরা আস্তে আস্তে করি, সব ক্লিয়ার হবে। তাহলে 1 মিনিটে যায় 1200 মিটার, এই 1200 মিটার মানেই হচ্ছে সে একটা কালভার্ট অতিক্রম, সেতু অতিক্রম করছে। সেতু অতিক্রম করছে মানে কি? সেতুর দৈর্ঘ্য অতিক্রম করছে, আবার নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করছে। এই 1200 হচ্ছে সেতু প্লাস ট্রেন। এখানে বলছে ট্রেনের দৈর্ঘ্য 700, তাহলে সেতু কত? বাকি 500।
সেতুর দৈর্ঘ্য হচ্ছে 500। 500 কি বলেন? মিটার। এটা হচ্ছে 2020-এ প্রাথমিক আসছে প্রথম পর্যায়ে। সামিউল, হুসেন, নাহার, খাতুন, হালদার, মিম, মিথিলা, ইসলাম, আকাশ, আরাফাত, শেখ, দ্রুত কমেন্ট দেন, মন্ডল, আসমা। সেতু হচ্ছে 500। রিনি, হ্যাঁ নতুন নতুন অনেক ভাই বোন দেখতে পাচ্ছি, যাক ভালো লাগতেছে। আহমেদ, কন্যা, রিনি, মন্ডল, ধন্যবাদ। জামাল, দেখেন কি বলছে, একটি, আমি কি দ্রুত যাচ্ছি? যদি বেশি দ্রুত যাই বলেন তাহলে স্লো যাব, সবাই যদি বলেন। আর যদি বলেন যে না ঠিক আছে তাহলে ঠিকই আছে। কি বলছে দেখেন, প্রকৃত গতি, এটা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক 2020-এ আসছে। কি বলছে দেখেন, প্রকৃত গতি 60 মিনিটে, আব্দুল আলিম, হোসেন, শরীফ, লিজা, জাফর, পারভেজ, রিয়া, রাজীব হোসেন। জিএম রাজীব ভাই খুব ভালো করতেছেন, আমি তো আপনার প্রায় দেখি, লাইক কমেন্ট শেয়ার। প্রকৃত গতি 60 মিনিটে 7 কিলোমিটার। 60 মিনিটে 7 কিলোমিটার। 60 মিনিটে 7 কিলোমিটার। 60 মিনিট মানে কি? 60 মিনিট মানে ঘন্টা, 1 ঘন্টা। 1 ঘন্টায় 7 কিলোমিটার। কোনো কিছুর আমরা যখন গতি হিসাব করি, ট্রেনের গতি, নৌকার গতি, মূলত ঘন্টায় হিসাব করি। যদি বলে যে, শুধু বললো যে ট্রেনের গতি 72 কিলোমিটার, এর অর্থ হচ্ছে 72 কিলোমিটার ঘন্টায়। যদি বলে নৌকার গতি, স্থির পানিতে নৌকার গতি 5 কিলোমিটার, 5 কিলোমিটার, এর অর্থ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টায়। ঘন্টার কথা কিন্তু বলে নাই, বলার দরকার নেই, গতি মানেই বোঝায় ঘন্টায়। এখন বলছে যে প্রকৃত গতি 60 মিনিটে 7 কিলোমিটার। 60 মিনিট মানে কি? 1 ঘন্টা। 1 ঘন্টায় 7 কিলোমিটার। 60 মিনিটে 7 কিলোমিটার মানে ঘন্টায় 7 কিলোমিটার। কার? এরূপ নৌকার, নৌকার কথা বলছে। একটা নৌকা স্থির পানিতে তার গতি হচ্ছে 7 কিলোমিটার। নৌকার নিজের গতি মানে কি? যদি আমি নৌকা মনে করেন বেয়ে যাচ্ছি বৈঠা দিয়ে, এটা হচ্ছে আমার বৈঠার গতি। আমার গতি বা বোটের গতি বা আমার বৈঠার গতি, এটা হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার ঘন্টায়। এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূল মানে কি? যেখানে স্রোত যেদিকে যাচ্ছে আমিও ঠিক সেদিকে যাচ্ছি, মানে স্রোত আমাকে হেল্প করতেছে। 33 কিলোমিটার পথ যেতে 180 মিনিট সময় লেগেছে। 180 মিনিট মানে কি? 180 মিনিট মানে 3 ঘন্টা সময় লেগেছে। এটা মিনিটে ভাঙালে, আজকে আমি এটা কিন্তু স্ক্রিনশট দিয়ে পেজে দিয়েছিলাম, অনেকেই ভুল করছেন, আবার অনেকে সময় লাগছে, অনেকে প্রথমে ভুল করছেন, 30 সেকেন্ড সময় দিয়েছিলাম, করতে পারেন নাই, অনেকেই ভুল করছেন। কারণ হচ্ছে প্যাচ লাগাইছে, এই 60 মিনিট কথাটার দরকার নেই, এটা প্যাচ লাগাইছে। 180 মিনিট কথাটারও দরকার নেই, প্যাচ লাগাইছে। 180 মিনিট মানে হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টায় সে 33 কিলোমিটার পথ গেছে। ফিরে আসার সময় তার কত ঘন্টা সময় লাগবে? তাহলে বলেন, এখানে কিন্তু দুইটা গতি। কিসের গতি? এক হচ্ছে নৌকার গতি, এক হচ্ছে স্রোতের গতি। অনুকূল প্রতিকূল বলছে, তার মানে স্রোত আছে। তাহলে বলেন নৌকার গতি এখানে কত? প্রতি ঘন্টায় 7 কিলোমিটার। আমরা নৌকা সবসময় এক্স ধরি আর স্রোত সবসময় ওয়াই ধরি, তো এখানে এক্স এর মান দেওয়া আছে 7, তাহলে স্রোত আমরা কি ধরবো? ওয়াই। নৌকার গতি প্রতি ঘন্টায় 7 কিলোমিটার অনুকূলে, অনুকূলে মানে প্লাস। বোটের গতি ধরেন ওয়াই, তাহলে এটা হচ্ছে আমার অনুকূলে গতি, অনুকূলে নৌকার গতি। এটা হচ্ছে নৌকার গতি আর এটা হচ্ছে স্রোতের গতি। এটা হচ্ছে নৌকার গতি, এটা হচ্ছে স্রোতের গতি। তাহলে যৌথ গতি বা অনুকূলে গতি হচ্ছে 7 + ওয়াই। এই যৌথ গতিতে মানে অনুকূলে বলছে যে আপনি 180 মিনিট মানে 3 ঘন্টায়, 3 দিয়ে গুণ দেন, 3 ঘন্টায় আপনি 33 কিলোমিটার পথ গেছেন। 33 কিলোমিটার পথ গেছেন। একটু জটিল করছে এই 60 শব্দটা, 60 ডিজিটটা ব্যবহার, 60 নাম্বারটা ব্যবহার করে এবং 180 নাম্বারটা ব্যবহার করে। আবার বুঝেন শুরু থেকে, আজকে যেগুলো অঙ্ক আছে এর ভিতরে অঙ্কটা একটু প্যাচ আছে। বলছে যে প্রকৃত গতি 60 মিনিটে 7 কিলোমিটার। 60 মিনিটে 7 কিলোমিটার মানেই হচ্ছে ঘন্টায় 7 কিলোমিটার। ঘন্টায় 7 কিলোমিটার কার গতি? নৌকার গতি। এরূপ নৌকার মানে নৌকার গতি।
তো নৌকার গতি যদি হয় 7 কিলোমিটার/ঘন্টা, এরপরে বলছে কি স্রোতের অনুকূলে, মানে স্রোত আছে, তাহলে স্রোতের গতি কত? স্রোতের গতি ধরি ওয়াই। তাহলে অনুকূলে গতি কত? অনুকূলে হচ্ছে নৌকা প্লাস স্রোত। প্রতিকূলে গতি কত? প্রতিকূলে হচ্ছে নৌকা মাইনাস স্রোত। তো বলছে মনে করেন যে আপনি 1 ঘন্টায় 7 কিলোমিটার যান, স্রোতের গতি হচ্ছে ঘন্টায় 5 কিলোমিটার। তো স্রোত যদি আপনাকে হেল্প করে তাহলে 7 আর 5 12, 1 ঘন্টায় আপনি 12 কিলোমিটার পথ যাবেন। আপনার গতি হচ্ছে 7 কিলোমিটার, স্রোতের গতি হচ্ছে 5 কিলোমিটার। আপনি যদি 1 ঘন্টা যান, 7 বিয়োগ 5, 2 কিলোমিটার পথ যাবেন। কারণ স্রোত আপনাকে উল্টা দিকে ঠেলতেছে, আর এখানে স্রোত আপনাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আপনি তো বোট চালাচ্ছেন, সাথে স্রোতও আপনাকে টানতেছে। আপনি ঘন্টায় 7 কিলোমিটার গতিতে যাচ্ছেন, স্রোত আপনাকে 5 কিলোমিটার গতিতে টানতেছে। তাহলে যৌথ গতি 7 আর 5 12 কিলোমিটার হবে আপনার ঘন্টায় গতি, কারণ স্রোত আপনাকে হেল্প করতেছে। তাহলে বলছে অনুকূলে এটা আপনার গতি, এই গতিতে আপনি 180 মিনিট মানে 3 ঘন্টায়, তাহলে এটা হচ্ছে আপনার 1 ঘন্টার গতি। 3 ঘন্টায় 3 দিয়ে গুণ দেন, এত কিলোমিটার পথ যাবেন। এত কিলোমিটার মানে এখানে বলছে 33 কিলোমিটার। তাহলে আপনার গতি হচ্ছে 7, স্রোতের গতি হচ্ছে ওয়াই, এটা হলো অনুকূলে গতি। এই গতিতে 3 ঘন্টায় আপনি এত কিলোমিটার পথ যাবেন। এত কিলোমিটার মানে 33 কিলোমিটার পথ যাবেন। 3 7 21, 3 হয় থ্রাইজ হয়, এই 33, এই যে এই 21 মাইনাস 3 7 21, এই যে মাইনাস, এ পাশে বসালাম না, সময় বাঁচাতে হবে। তাহলে আমি লিখতে পারি 21 থেকে 33 গেলে 12, তার মানে ওয়াই সমান সমান 3 দিয়ে 12 কে কাটলে হয় 4, ওয়াই সমান সমান হচ্ছে 4। ওয়াই এর মানে কি? 4, মানে স্রোতের গতি 4। এবার কি বলছে? ফিরে আসার সময়, তাহলে অনুকূলে গেছেন, ফিরে আসার সময় প্রতিকূলে ফিরে আসবেন, প্রতিকূলে গতি কত হবে? আপনার গতি 7, স্রোত আপনাকে ঠেলবে পিছন দিকে, মানে স্রোত আপনাকে পিছন দিকে ঠেলবে। তাহলে প্রতিকূলে গতি হবে 7 বিয়োগ 4, 3 কিলোমিটার/ঘন্টা। অনুকূলে গতি কত? 7 আর 4 11, অনুকূলে গতি হচ্ছে আপনার 11, আর প্রতিকূলে গতি হচ্ছে আপনার 3। ফিরে আসার সময় প্রতিকূল এই গতিতে আপনার 33 কিলোমিটার পথ ফিরে আসতে কতক্ষণ লাগবে? 33 কিলোমিটার পথ 3 কিলোমিটার গতিতে ফিরে আসলে 3 দিয়ে 33 কে ভাগ দিলে 11, এই 11ই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এই অঙ্কটাই কিন্তু আমি আজকে স্ক্রিনশট দিয়ে আমার পেজে দিয়েছিলাম। অনেক স্টুডেন্ট ভুল করছেন, আমার একজনও 2-3জনও বলছে যে প্রথমে বুঝি নাই। এই 60 নাম্বারটা লাগবে না, 180 নাম্বারটাকে ভাঙাই নেবেন। 180, এই 60 মিনিটে 7 কিলোমিটার মানেই হচ্ছে 1 ঘন্টায় 7 কিলোমিটার গতি। 180 মিনিট মানে হচ্ছে 3 ঘন্টা। এই ফিরে আসতে 9 ঘন্টা লাগবে কেন ভাই? আমার গতি 7, স্রোতের গতি 4, তাহলে 7 বিয়োগ 4, ফিরে আসার সময় প্রতিকূল গতি। আমি যাব 7 কিলোমিটার, স্রোত আমার পিছন দিক 4 কিলোমিটার ঠেলে নিয়ে আসবে, তার মানে 1 ঘন্টায় আমি যাব 3 কিলোমিটার পথ। ফিরে আসার সময় আমার গতি হবে 3 কিলোমিটার। তো 3 কিলোমিটার গতিতে 33 কিলোমিটার পথ ফিরে আসতে আমার 11 ঘন্টা সময় লাগবে। নাহার, মহিষী, হালদার, অন্তর, আরাফাত, শরীফ, কামরুল, বুঝতে পারছি। কমেন্ট দেন সবাই। মিথিলা, আরাফাত, আলামিন, পারভেজ, সাদি, ইসলাম, আলামিন, সারা, পারভেজ, শাবনুর। শাবনুর খুব ভালো করতেছে। রাজিফ হোসেন, আবুল বাসার তো আসলেই ভালো, বুঝতে পারছি। ইসলাম, কন্যা, নাহার, মেহেদি, মেহেদি ভালো করতেছে। মেহেদি ভাইয়ের ক্লাস লাইভে পাচ্ছি কিন্তু ক্লাস জমা পাচ্ছি না। মুনিরা, তাহারিম, শরীফ, ওয়ালাইকুম সালাম, বড় ছেলে, আলম, মানিক, নাইস, ধন্যবাদ। মুন্না, সবাই কমেন্ট দেন দ্রুত। যত বেশি কমেন্ট দিবেন তত আমার দিকে আপনার বেশি মনোযোগ থাকবে। আপনি তো আমার সামনে নাই, আপনার মনোযোগ আমি ধরে রাখবো কিভাবে? একটাই মাধ্যম, সেটা হচ্ছে আপনি কমেন্ট দিলে আমার দিকে মনোযোগ থাকবে। তাহলে 5 শেষ। এবার আমরা শুরু করব 6 নাম্বার দিয়ে। কি বলছে দেখেন, আমি কিছু করে এরপরে আপনাদের করতে দেবো অনেক ম্যাথ। একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাবার আছে। বুঝতে পারছেন? 1500 সরিয়ে মনে করেন আমাদের যে ব্যাংকের হেড অফিস, আমাদের এই হেড অফিসে আমরা টোটাল স্টাফ আছি 15,1500 জন। এখন হেড অফিসে আমাদের খাবার আছে 40 দিনের। আমাদের যে ব্যাংকের হেড অফিস মতিঝিলে, এই হেড অফিসে আমরা 1500 স্টাফ আছি, আমাদের খাবার আছে 40 দিনের, খাদ্য মজুদ আছে। 13 দিন পর, 13 দিন মানে কি
40 দিনের মধ্যে 13 দিন শেষ, তার মানে আমার হাতে আর 27 দিন বাকি আছে, বুঝছেন? 13 দিন শেষ হয়ে গেছে। 1500 জনের খাবার মজুদ আছে 40 দিনের। দেখবেন যে যারা বোটে যায়, জাহাজে যায় এক দেশ থেকে আরেক দেশে, এরা প্রচুর খাবার একসাথে নিয়ে নেয়, 1.5 মাস 2 মাসের খাবার একসাথে নিয়ে নেয়, লক্ষ লক্ষ টাকার খাবার জাহাজে নিয়ে নেয়। সেটাই বলছে 1500 জন সৈনিক একটা জাহাজে যাচ্ছে যেখানে 40 দিনের খাবার মজুদ আছে। বলল যে 13 দিন পর, মানে 13 দিন খাওয়া শেষ। তার মানে আমরা জানি যে এখন 1500 জন যে আছে, এই 1500 জন আরো 27 দিন খাবে, তাই না? 1500 জন 40 দিনের খাবার মজুদ আছে, 13 দিন খাওয়া শেষ, আরো 27 দিন খাবে। কি বলছে দেখেন, 13 দিন পর কিছু সৈনিক এই 1500 জন থেকে কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্যে, ওই যে 27 দিনের যে খাদ্য আছে, বাকি খাদ্যে মানে 27 দিনের খাদ্যে অবশিষ্ট যে সৈনিক, অবশিষ্ট মানে কি, এই 1500 থেকে যারা চলে গেল 1000 বা 1200 জন আছে, তাদের আরো 30 দিন চলল। বলেন, যে খাবার এখন আছে সেই খাবারে 1500 জনের 27 দিন চলার কথা, 1500 জনের 27 দিন চলার কথা, কিন্তু 27 দিনের পরিবর্তে 30 দিন চললো। 3 দিন আরো বেশি খাইছে। কেন 3 দিন বেশি খাইছে? কারণ লোক কমে গেছে। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছে, তাহলে সৈনিকের সংখ্যা বের করতে বলছে, আমি সৈনিকটা পরে লিখব। তাহলে বলেন 27 দিন খাবে, যে খাবার আছে ওই খাবারটা 27 দিন খাবে কয়জনে? 1500 জনে। 1500 জনে 40 দিন খাবে, 13 দিন শেষ। তাহলে আর কয়দিন আছে? 27 দিন আছে। এই 27 দিন খাবে। কি বের করতে বলছে? সৈনিক বের করতে বলছে, মানে জন বের করতে বলছে। এই জন্য আমি এই জনটা আমি শেষে লিখলাম। তাহলে বাকি যে 27 দিন আছে, এই 27 দিন খাবে হচ্ছে ওই 1500 জন, ওই খাবারটা খাবে। এটা হচ্ছে আমার শর্ত। এখানে এসে বলছে 27 দিনের পরিবর্তে 30 দিন খাইলো। 3 দিন আরো বেশি খাইছে। কেন বেশি খেতে পারছে? কারণ কিছু সৈনিক এখান থেকে চলে গেছে। তো আমরা দেখি যে 27 দিন বসে যদি 1500 জন খায়, তাহলে 30 দিন বসে কয়জন খাইছে সেটা বের করি। তাহলে 27 দিনে খাবে, 27 দিন খাবে হচ্ছে 1500 জন সৈনিক। তাহলে একদিন খাবে হচ্ছে 1500 গুণ 27 জন সৈনিক। আর কয়দিন খাইছে? 30 দিন। 30 দিন খাবে হচ্ছে 30, এখানে ভাগ, কাটাকাটি করে 3 দিয়ে 15 কাটলে 5, 5 7 35, 35 5, 3 5 15, 3 16 17 18, 5 7 35, 5 3 5 2 10 আর 3 13, 1350। আমি কিন্তু শূন্যের হিসাব করি নাই, কারণ আমি জানি যে 1500 থেকে একটু কম হবে, মানে 1350 হবে। আপনি যদি শূন্য একটা না দেন, আপনার হয়ে যায় 135, যেটা সম্ভব না। আপনি যদি শূন্য এখানে একটা বাড়ায় দেন, তাহলে হয়ে যায় 13,500, এটাও সম্ভব না। আমি বুঝতেই পারতেছি এখানে 1350 হবে, কারণ 27 আর 5 গুণ করলে আমার হয় 135। 135 তো হবে না। কতজন খাইছে? 1350 জন খাইছে। আপনি করেন শূন্য শূন্য কাটাকাটি করেন, এই যে একটা শূন্য থেকে যায়, এই শূন্যটাই যায়। তাহলে বলছে কি যে 27 দিন খাবে 1500 জন সৈনিকে, কিন্তু 27 দিনের পরিবর্তে খাইছে কয়দিন বসে? 30 দিন খাইছে। এই যে আরো 3 দিন বেশি খাইছে। কেন বেশি খাইতে পারছে? কারণ লোক চলে গেছে। যেমন আমাদের বাসায় আমরা 7-6 জন মানুষ থাকি প্রায়। আমাদের যে খাবার এক সপ্তাহ হয়ে যায়, এই পূজার মধ্যে অনেকে বাড়িতে চলে গেছে। ছিলাম বাসায় আমি, ছেলে আর বউ, মানে আমাদের ওই অল্প খাবারে আমাদের অনেক বেশি দিন গেছে। ঠিক তেমনি 27 দিন খাবে 1500 জনে, আর যদি সেটা 30 দিন খায়, তাহলে খাবে হচ্ছে 1350 জনে খাইছে। 1350 জনে খাইছে। তাহলে এই যে 1500 জন আর 1350 জন, পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 150 জন। এই 150 জন চলে গেছে। 150 জন চলে যাওয়াতে 27 দিনের পরিবর্তে 30 দিন তারা খেতে পারছে, 3 দিন বেশি খেতে পারছে। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 150। এটা হচ্ছে প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 2019-এ আসছে। 150 জন সৈনিক চলে গেছে বিধায়ী 1350 জনে খাইছে কয়দিন বসে? এই যে 30 দিন বসে খাইছে।
3 দিন আরো বেশি খাইতে পারছে। তাহরিম, রিমি, ইসলাম, মরিউজ্জামান, আলামিন ভাই, সাহা, মোস্তফা, খাতুন, হোসাইন, আকাশ, শিমু, গোলাপ, অনেকেই কমেন্ট দিয়েছেন, ধন্যবাদ। আসেন নেক্সট। বুঝতে পারছেন না? একটু দ্রুত পড়াচ্ছি কারণ এখানে অ্যাভারেজ রেঞ্জের স্টুডেন্ট। দেখেন সবাই বুঝতেছেন, যারা একটু দুর্বল আছেন লাইভ ছেড়ে যাবেন না, বোঝার ট্রাই করেন, যতটুকুন বোঝেন ততটুকুন বোঝেন, যেটুকুন বোঝেন না এটুকুন পরে দেখবেন, ভিডিও লেসন দেওয়া আছে, পেজে আছে, ইউটিউবে আছে, প্র্যাকটিস করবেন। আপনাকে ফাস্ট হতে হবে, ফাস্ট না হলে আপনার জব হবে না। এমন প্ল্যাটফর্মে যায়েন না যেখানে বছরের শুরুতে যে স্পিড, বছরের শেষে গিয়ে স্পিড আরও কম, আপনাকে স্পিড বাড়াতে হবে। কারণ পরীক্ষা হলে এগুলো আপনাকে অনেক দ্রুত করতে হবে। এটা করেন, সময় দেব 20 সেকেন্ড। তিরিশ সেকেন্ড সময় দিলাম, দ্রুত করেন। ইউটিউব চ্যানেলের নাম পেজে আছে, দেখেন, আগে জব পরে সব। সামিরা সিয়া, আবার দেখেন ভিডিও লেসনটা, খাতায় করেন, বুঝতে পারবেন, তারপরে না বুঝলে আবার বোঝাবো। হাবিবুর রহমান, এসপি জয়, সামিউল, জাহাঙ্গীর। এত রিপ্লাই দেওয়া লাগবে না, শরীফ ভাই, বন্যা, এত রিপ্লাই দেওয়া লাগবে না, খুঁজে নিবে না, দেখে না। ক্লাস ভালো লাগলে ইউটিউব চ্যানেল ওরাই খুঁজে নিবেন আস্তে আস্তে। খাতুন, নাসিমা, তপন, মিথিলা, খাতুন, বাসার, তাহারিমা, রাজুদেব, শেখ সাদি, সবাই 3 অ্যান্সার দিচ্ছেন কেন? অঙ্কে কিন্তু প্যাস আছে। রমা, 3 মিনিট। ববি, নাহার, ববি কি বলছে দেখেন, একটি চৌবাচ্চায় 2টি নল আছে। চৌবাচ্চা কেমন থাকে বলেন? এগুলো তো প্রাইমারি ম্যাথ, বেশি আঁকাকি না করি, এগুলো আমি ব্যাংক ম্যাথ রিটেন করাতে গেলে অনেক বড় বড় ম্যাথ অনেক সুন্দর করে বুঝাইছি। এরকম একটা চৌবাচ্চা থাকে, তাই না? চৌবাচ্চাটা আমরা চৌবাচ্চার মতো না আঁকে, চৌবাচ্চাটা আমরা একটু খাড়াখাড়ি আঁকি, মনে করেন এইরকম একটা চৌবাচ্চা আছে। এই চৌবাচ্চাটায় 2টি নল আছে, এখানে একটা নল আছে, এখান থেকে পানি পড়ে। কি বলছে? 2টি নল আছে, প্রথম নল দ্বারা চৌবাচ্চাটা 4 মিনিটে পূর্ণ হয়। 2টি নল আছে, এখানে একটা নল আছে উপরে, এই নল দিয়ে হচ্ছে পানি প্রবেশ করে। এই নল দ্বারা চৌবাচ্চাটা 4 মিনিটে পূর্ণ হয়ে যাবে, এবং দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। আরেকটা নল আছে, মনে করেন এখানে আরেকটা নল আছে, এটা দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। কারণ দেখেন, আবার বোঝাই একটু, 2টা নল আছে, এই নল দ্বারা 4 মিনিটে পূর্ণ হয়, এই নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। তাহলে 4 মিনিটে পূর্ণ হয়, সেই নলটা হলো ঠিক এতটুকুন মোটা। 12 মিনিটে পূর্ণ হয় মানে বেশি সময় লাগে, কারণ এই নলটা হচ্ছে আরো চিকন। এই নলটা হচ্ছে আমার ঠিক এইরকম, দেখেন আরো ক্লিয়ার করে বোঝার সুবিধার্থে, এই নলটা হচ্ছে আমার একটু বেশি মোটা নল, ঠিক আছে, যার কারণে 4 মিনিটে পূর্ণ হয়ে যায়। এই নলটা হচ্ছে আমার চিকন নল, যার কারণে এটার অনেক সময় লাগে, ফুল আপ করতে 12 মিনিট সময় লাগে। নল দুটো একত্রেই খুলে দিলেন, ঠিক আছে। তাহলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? তাহলে এই নলটা 4 মিনিটে পূর্ণ করে, তাহলে এই নলটা 1 মিনিটে পূর্ণ করে 4 ভাগের 1 ভাগ, এই নলটা 1 মিনিটে পূর্ণ করে 12 ভাগের 1 ভাগ, 12 ভাগের 1 ভাগ। 1 মিনিট 1 মিনিট বের করে নিতে হবে, কেন? সেটারও সুন্দর ব্যাখ্যা আছে। ইউনিট সমান করে নিতে হবে, ঠিক আছে। ও চলছে 4 মিনিট আর ও চলছে 12 মিনিট, তাহলে ও যদি 12 মিনিট করে ওরেও 12 করেন, অথবা ওরে 4 করেন, ইউনিট সমান করে নিতে হবে, না হলে দুইজনের মধ্যে তুলনা করতে পারবেন না। সেক্ষেত্রে এই নলটা 1 মিনিটে পূর্ণ করবে 4 ভাগের 1 ভাগ, আর এই নলটা 1 মিনিটে পূর্ণ করবে 12 ভাগের 1 ভাগ। দুইজনে 1 মিনিট পূর্ণ করবে এত ভাগ। তাহলে দেখেন এখানে 4-এর 12, এই 4কে আপনি 12 করে দেন, 3 গুণ এখানে হবে 3, 4-এর 1 মানে হচ্ছে 12-র 3, 12 12 12, 3 আর 1 4, 4 দিয়ে 12কে কাটলে 3 মানে 3-এর 1। এই 3-এর 1 অংশ 2টা নল ফিল আপ করে 1 মিনিটে।
এই পুরো চৌবাচ্চাটার 3 ভাগের 1 ভাগ এই 2টা নল ফিল করে 1 মিনিটে, তাহলে পুরো চৌবাচ্চাটা ফিল আপ করবে 3 মিনিটে। এখানে আমি কিভাবে করছি দেখছেন, এই যে 4-এর 1 মানেই হচ্ছে 12-র 3, 4-এর 1 মানেই হচ্ছে 12-র 3, 12 ভাগের 3 ভাগ আর 12 ভাগের 1 ভাগ মানে কি বলেন তো, 12 ভাগের 4 ভাগ। এগুলো অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে, আস্তে আস্তে শিখবেন। খুব সুন্দর ক্লাস, ভালো লাগছে। আগে যাও পরে সব, 2টা গণিত মিস করছি, স্যার বুঝিয়ে দিলে ভালো হয়। সবই বুঝবেন ভাই, সবই বুঝাবো, কোনো কিছুই বাকি রাখবো না, ঠিক আছে। আসেন নেক্সট। আজকে আমার হাতে ম্যাথ আছে 31টা, ভাবছি সব করাবো, মাত্র 8 নম্বর ম্যাথে আছি। এইটা কিন্তু আমি আজকে আপনাদেরকে করতে দিয়েছিলাম না, স্ক্রিনশট দিয়ে পেজে দিয়েছিলাম। অনেকে ভুল করছেন। কি বলছে দেখেন, অনেকে থিওরির মাধ্যমে করছে, থিওরির মাধ্যমে কখনো করবেন না। কি বলছে দেখেন, 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগে। মনে করেন যে আমার এই বাসাটাই, এই একটা রুম, ওই পাশে একটা রুম, একটা ড্রয়িং, একটা ডাইনিং, 4টা রুম, একটা কিচেন। এখন এই 5টা কিচেন ধরে মোট 5টা রুম, 5টা রুমে আপনি 5টা বিড়াল ইঁদুর ছেড়ে দিলেন। এখন এই বাসায় কেউ নেই, আমি একা ক্লাস নিচ্ছি। আমি যদি এই 5টা ইঁদুর ধরতে যাই আমার কতক্ষণ লাগবে? এই রুমের ইঁদুর ধরতে 1 মিনিট, ওই রুমের ইঁদুর ধরতে 1 মিনিট, 5 রুমের ইঁদুর ধরতে আমার 5 মিনিট লাগবে। এখন আমার বাসায় আমার ছেলে আছে, ছোট ভাই আছে, বউ আছে, ওরা 4 জনই বাসায় চলে আসলো। এখন আমরা বাসায় কয়জন? 5 জন। 5 রুমে ঈদের কয়টা? 5টা। 5 জনেই ধরি, তাহলে ইঁদুর ধরতে আমাদের সময় লাগবে 1 মিনিট। কারণ এই রুমের ইঁদুর আমি ধরবো, ওই রুমের ইঁদুর আমার ওয়াইফ ধরবে, ওই রুমের ইঁদুর আমার ভাই ধরবে, ওই রুমের ইঁদুর আমার ছেলে ধরবে, তাই না? তার মানে দেখলাম কি যে লোক যখন বেড়ে যায় সময় তখন কম লাগে। লোক যখন কমে যায়, সবাই চলে গেল, আমি একা আছি, লোক কমে গেছে, ইঁদুরগুলো ধরতে আমার সময় বেশি লাগবে। এটা বুঝে করবেন। এগুলো কখনো অনেকে টেকনিকে শেখায়, প্রচুর টেকনিক দেখায়, টেকনিক শিখবেন না জীবনেও। টেকনিক মানেই হচ্ছে বাস। কি বলছে দেখেন, 5টি বিড়াল, দেখেন 5টি বিড়াল আপনার 5টি ইঁদুর ধরে 5 মিনিটে। 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে 5 মিনিটে। তাহলে একটি বিড়াল 5টি বিড়াল যদি 5 মিনিটে ধরে, মানে 5 জন মানুষ যদি 5 মিনিটে ধরে, সেটা যদি আমি একা ধরি তাহলে আমার কি বেশি সময় লাগবে? বেশি সময় হলে কি হয়? গুণ। তাহলে এই 5 এখানে এসে গুণ, এই 5-এর সাথে এই 5 এখানে এসে গুণ, এই ব্ল্যাক কালারের 5 এখানে এসে গুণ। এখন এই বাসায় ইঁদুর আছে 5টা ইঁদুর ধরতে যদি 5 মিনিট লাগে, তাহলে একটা ইঁদুর ধরতে আমার কতক্ষণ লাগবে? 5টা ইঁদুর আছে, 5টা ইঁদুর ধরতে আমার 5 মিনিট লাগবে। 5 রুমে 5টা ইঁদুর, আমার ধরতে 5 মিনিট লাগবে। বাসায় এখন ইঁদুর আছে একটা, শুধু এই রুমে একটা ইঁদুর ধরতে আমার কম সময় লাগবে। তাহলে কম সময় হলে কি হয়? ভাগ। তাহলে এই 5 এখানে কি হবে? ভাগ। এগুলো আপনি বুঝলে সেকেন্ডের ভিতর করতে পারবেন। এরপরে কি বলছে যে 100টি বিড়াল, দেখেন এখানে আমি বুঝেও করতে পারেন, না বুঝেও করতে পারেন। এই বিড়াল এখানে কি হয়েছে বলেন? এই বিড়াল এখানে কি হয়েছে? গুণ হয়েছে। তার মানে অবশ্যই এই বিড়াল এখানে এসে ভাগ হবে। এটা হচ্ছে টেকনিক। 100টি বিড়াল 100টি, তার মানে এই 100 এখানে এসে ভাগ হবে, তার মানে এই ইঁদুর এখানে গিয়ে গুণ হবে। এটা হচ্ছে টেকনিক। টেকনিক আমরা না করি, যারা একটু অ্যাডভান্স তারা এগুলো বুঝে যাবেন, যারা বুঝেন না তারা বুঝে করেন। যে তাহলে একটি বিড়াল ধরতে, একটি বিড়ালে যদি ধরে এত সময় লাগবে, 100টি বিড়ালে যদি ধরে কম সময় লাগবে। মানে একজন মানুষ যদি আমি একা যদি ধরি, এই ইঁদুরগুলো ধরতে আমার যে সময় লাগবে, আমরা যদি 100 জন মানুষ, আপনারা সবাই চলে আসেন, 100 জন যদি ধরি তাহলে কম সময় লাগবে। তার মানে এই 100 কি হবে? এই 100 এখানে এসে কম সময় লাগবে, ভাগ হবে 100 নিচে। একটা ইঁদুর ধরতে যদি এত সময় লাগে, 100টা ইঁদুর ধরতে আমাদের অনেক বেশি সময় লাগবে। তাহলে এই 100টা এখানে কি হবে? বেশি সময় মানে গুণ হবে। তাহলে এবার কাটাকাটি করেন, এই 100 100 তো কাটাকাটি গেল, 5 5 কাটাকাটি যে অ্যান্সার হবে 5 মিনিট।
এটাই আজকে প্রচুর স্টুডেন্ট ভুল করছেন। মন্ডল স্যার মানে এই অঙ্কের জন্য ধন্যবাদ, 5 মিনিট লাগবে, আই এম ইন্ডিয়ান। এখন কথা হলো এই অঙ্কটা কিন্তু যথেষ্ট সহজ ছিল, তাই না? আবার এই অঙ্কটার পেঁয়াজও ছিল। এই অঙ্কটা আমি কি করছিলাম দেখেন, একটা জিনিস মাঝখানে বলে গেছে, এটা অ্যাডভান্স ম্যাথে প্রচুর লাগে, খুব সময় বাঁচবে দ্রুত করে। সেটা বলছি যে এই বিড়াল এখানে কি হয়েছে বলেন, গুণ হয়েছে। তার মানে এই বিড়াল এখানে এসে অবশ্যই ভাগ হবে, এই বিড়াল অবশ্যই এখানে এসে ভাগ হয়ে যাবে। এই ইঁদুর, ইঁদুর মনে করেন এখানে 50টি ইঁদুর, এই ইঁদুর এখানে এসে কি হয়েছে বলেন, এই 5 কই, এই যে ভাগ হয়েছে। তার মানে এই ইঁদুর এখানে এসে অবশ্যই গুণ হয়ে যাবে। এটা হচ্ছে যারা একটু অ্যাডভান্স লেভেলের আছে বুঝেন, এই লাইনটা করার সাথে এই পরের লাইনটা বোঝাই যায় যে 100 আর 50 কি হবে। এখানে যেমন এটা ভাগ হয়, এখানে যেমন এটা গুণ হয়েছে, এখানে এসে ভাগ হয়ে যাবে। আর আপনি যদি অ্যাডভান্স লেভেলটা না বুঝেন তাহলে দরকার নেই, আপনি বুঝে বুঝেই করেন, তবে টেকনিকে যায়েন না। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে কত? 5। দ্রুত কমেন্ট, এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 5 মিনিট সময় লাগবে। অনেকে মুখস্থ কমেন্ট দিয়েছেন, 5 মিনিট সময় লাগবে। মাইন্ড ব্লোয়িং, 50K ফলোয়ার্স হলে পার্টি হবে। জি বাসার ভাই আসবেন মতিঝিলে। 50K না, আমার তো পেজ, আমি আমার এই যে গ্রুপ নোট নোট জমা দেন না, 2টা গ্রুপ 29K আর 26K, গত 1 বছরে এখানে মেম্বার ছিল আরো অনেক বেশি, কমে গেছে, গ্রুপ চালাই নাই, এখন চালাচ্ছি। 2টা গ্রুপ 5K থেকে 30K হয়েছে মাত্র সম্ভবত 12-14 দিনে, 2টা গ্রুপ। আমার যে পেজ ছিল 27K পেজ, এই 27K হয়েছে মনে করেন যে 2K কিংবা 3K থেকে মানে 15-20 দিনে। এরপরে আমার পেজ আইডি সব হ্যাকড, এত দ্রুত গ্রো করছে। এই জন্য আমি ভাবছিলাম যে আমি পেজ আইডি খুলবো না, আমি বিভিন্ন পেজে ক্লাস নিব। মোস্তাসিন পাওয়ালেবি সালকে ফোন দিয়েছিলাম কদিন আগে, সুযোগ দেন নাই। লার্নিং পয়েন্টের তন্ময় স্যারকে কথা বলতে চাইছিলাম, ওনার অ্যাসিস্ট্যান্টদের কাজ পর্যন্ত পৌঁছাইতে পারছি, ওনার কাজ পর্যন্ত পৌঁছে, আমার সাথে কথা বলার কোনো সুযোগ পাই নাই। ফোনে অনেক কন্ট্যাক্ট করছি, ট্রাই করছি, কিন্তু ওনার অ্যাসিস্ট্যান্ট ওনার নাম্বার দেয় নাই, নাম্বার দিলেও হোয়াটসঅ্যাপ ট্যাপ দিচ্ছে, আমি আসলে পাই নাই। পেজে কমেন্ট দিয়েছিলাম যে তন্ময় স্যারের সাথে কথা বলতে চাই, হোয়াটসঅ্যাপে অনেকবার নক দিছি, আপনার অ্যাসিস্ট্যান্টদের কাছ থেকে ওই পরিমাণে আমি হেল্প পাইনি। তারপরে রিয়াজ স্যারের সাথে কথা হয়েছে, রিয়াজ ইজি ম্যাথেও কথা হয়েছে, বাংলাদেশের যত বড় পেজ আছে সব পেজের সাথে কথা হয়েছিল। আমি ভাবছিলাম যে আমি পেজ টেজ খুলবো না, অন্য পেজে কামলা খাটবো। শেষে গিয়ে শুরু করলাম কামলা খাটা কোথায়, যাক কামলা কিছুদিন খাটলাম, এরপরে বাদ দিলাম। এটা দেখেন কি বলছে, এই যে আমার কয়টা ভাই বোন আছে, ওরা বললো যে স্যার আপনি বিভিন্ন পেজে থাকেন না, নিজের মতো করে করেন। আচ্ছা আসেন কি বলছে। এখন এই অঙ্কটা আমি কিন্তু আজকে ঘুরাই দিয়েছিলাম, কি ঘুরাই দিয়েছিলাম যে কি ঘুরাই দিয়েছিলাম, 5টাই না, আমি একটু লিখে রাখছিলাম এখানে। হ্যাঁ, 5টি বিড়াল 25টি ইঁদুর ধরে 5 মিনিট। দেখেন কি বলছে যে 5টি বিড়াল 25টি ইঁদুর ধরে 5 মিনিটে। এটাই তো ছিল, কই 5টি বিড়াল 25টি ইঁদুর ধরে 5 মিনিট, তাহলে 25টি বিড়াল 100টি ইঁদুর, তাহলে আরো কাছাকাছি লিখবো, তাহলে 25টি বিড়াল 100টি ইঁদুর ধরে কয় মিনিটে। এবার এটা অ্যান্সার দেন। দেয় নাই, কেউই দেয় নাই। স্কোয়ার পেজে ক্লাস নিলাম গত 3-4 মাস, অল্প কিছু ক্লাস দিয়েছি। স্কোয়ার পেজে বাংলাদেশ ব্যাংকের এডিডিডি আছেন, জয়েন্ট ডিরেক্টর শাকিল স্যার, ওনারা খুব ভালো ক্লাস নেয়। বাংলাদেশের অনেক পুরানো 2012 সালের পেজ, এবং একসময় বিখ্যাত ছিল স্কোয়ার। অনেক অনুরোধ করার পরে ক্লাস দিয়েছিল, ক্লাস নিয়েছি বেশ কিছুদিন, কিন্তু ওখানে স্যারেরা ভালো, ক্লাস সবই ভালো, কিন্তু আমি ওখানে বেশি ভালো করতে পারি নাই, যার কারণে আমি বলছি যে স্যার আমাকে একটু লিভ দেন। আমার কষ্ট লাগছে স্কোয়ার পেজ ছেড়ে আসতে, এখন আসি স্কোয়ার পেজের সাথে, স্কোয়ার পেজের সাথে থাকবো। মানে ওখানে স্যাররা আছেন বাংলাদেশ ব্যাংকের সবাই, এডিডিডি বাংলাদেশ ব্যাংকের, ওনারা খুব ভালো পড়ায়, যদিও এতটা পরিচিত ফেস না। আপনাদের ভাই বোন বন্ধু যদি থাকে, ব্যাংকের জন্য যদি প্রস্তুতি নেয়, তাহলে ওনাদের প্ল্যাটফর্মে ক্লাস করতে পারেন। আর বাংলাদেশে যত প্ল্যাটফর্ম আছে, রিয়াজ স্যার বলেন, রিয়াদ স্যার বলেন, তন্ময় স্যার বলেন, পাহলবি স্যার বলেন, সবার সাথে মোটামুটি কথা হয়েছে, কেউ শুধু না। বিজয় যাত্রার আবিদুর ভাইয়ের সাথে কথা হয়েছে, দেখাও হয়েছে, দেয় নাই কেউ সুযোগ।
তাহলে কি বলছে দেখেন, এটার অ্যান্সার দেন। ইয়েস, আই যে আমাকে সুযোগ না দেওয়ার কারণ আছে, কারণ আমাকে জানে যে আমাকে সুযোগ দিলে সমস্যা আছে। স্কোয়ার পেজে টেক্সট করছিলেন? স্কোয়ার, স্কোয়ার, স্কোয়ার মানে কি বলেন? স্কোয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্র। স্কোয়ার, SQUARE স্কোয়ার। ব্যাংকের জন্য খুব ভালো পড়ায় ওনারা, এত চাকচিক্য নাই, খুব ভালো পড়ায়। ওখানে আছেন বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর শাকিল স্যার, 2 জন আছেন ডিডি, 3 জন আছেন এডি। ওই যে কি জানো, ওনারা খুব ভালো পড়ায়। শুধুমাত্র যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট তারাই ওখানে ক্লাস করতে পারবেন বা ক্লাস করবেন, ভালো লাগবে। একেবারে বেসিক লেভেলের স্টুডেন্ট ভালো লাগবে না, লাগবে আস্তে আস্তে লাগবে। মূলত মনে প্রাণে যারা ব্যাংকার হতে চান, হুজুগে এসে ওই জোকারি কইরা এই প্ল্যাটফর্মে সে প্ল্যাটে হাবিজাবি করে লাভ নেই। আমাদের স্টুডেন্টও আসে সব রেফারেন্সের মাধ্যমে। পেজেও দেখবেন যে এত বেশি ফলোয়ার্স নাই বা এত বেশি চাকচিক্য কোনো কিছু নাই, এত বেশি অ্যাড নাই। স্টুডেন্টই আমাদের মতো স্যারদের থেকে, স্টুডেন্ট থেকে রেফারেন্সের মাধ্যমে আসে। আসেন তাহলে এই অঙ্কটা আমরা করি, তাই না? আগের অঙ্কটা আমরা মুখস্থ করছি, এটা আমরা বুঝে করি। কি বলছে দেখেন, 5টি বিড়ালের, আমরা ছিল কি ওই ডান পাশে একটু গেল, এখানে ছিল 25টি বিড়াল, তাই না? 25টি না, হ্যাঁ 25টি বিড়ালের 100টি ইঁদুর ধরতে কতক্ষণ লাগবে? তাহলে দেখেন 5টি বিড়ালের 25টি ইঁদুর ধরতে 5 মিনিট লাগছে, তাহলে একটি বিড়ালের কত সময় লাগবে? 5টি বিড়ালের যদি 5 মিনিট লাগে, একটি বিড়ালের বেশি সময় লাগবে, এত মিনিট লাগবে। 25টি ইঁদুর ধরতে যদি 5 মিনিট লাগে, তাহলে একটি ইঁদুর ধরতে কম সময় লাগবে, 25 এখানে ভাগ, তাই না? তাহলে দেখেন এই বিড়াল কি হয়েছে, এখানে গুণ হয়েছে, তার মানে এই বিড়াল এখানে এসে ভাগ হয়ে যাবে। আর এই 25 এখানে যেমন ভাগ হয়েছে, এই 100 এখানে এসে উপরে চলে যাবে, ভাইস ভার্সা, উল্টে যাবে। মানে এটা আমার হিসাব করা হয় না, হিসাব করার দরকার নেই। কারণ 5টি বিড়াল থেকে যখন আমি একটি বিড়ালে আসলাম, তখন এই 5 আমার কি হয়েছে, গুণ হয়েছে। 25টি ইঁদুর থেকে যখন আমি একটা ইঁদুর আইছি, ইঁদুর তখন ভাগ হয়েছে, বিড়াল গুণ হয়েছে, ইঁদুর ভাগ হয়েছে। তাহলে এখানে এসে বিড়াল ভাগ হবে, ইঁদুর গুণ হবে। এই লাইনটা আমার হিসাব করা লাগে না, ঠিক আছে? যদি আপনি হিসাব করেন তাহলে হিসাব করতে পারেন, করেন। একটি বিড়ালে ধরলে এত সময় লাগবে, 25টি বিড়ালে যদি ধরে তাড়াতাড়ি ধরে ফেলতে পারবে, সময় কম লাগবে। সময় কম হলে ভাগ হয়, তাহলে এই 25 এখানে এসে ভাগ। একটা ইঁদুর ধরতে যদি 5 মিনিট লাগে, এত মিনিট লাগে, তাহলে 100টা ইঁদুর, অনেক বেশি ইঁদুর ধরতে আপনার বেশি সময় লাগবে। বেশি সময় হলে গুণ, 100 এখানে গুণ। কাটাকাটি করেন, 5 5 25, 5 5 25, 25 দিয়ে 25 কাটা যায়, 25 দিয়ে 100 গেলে 4, এটা হচ্ছে 4 মিনিট। এই অঙ্কটা অনেকে ভুল করছেন, ইভেন আমার ক্লাস যারা করেন, নিয়মিত ক্লাস জমা দেন, এদের ভিতরে অনেকে ভুল করছেন। শরীফ ভাই, বুঝতে পারছি। ধন্যবাদ রুহুল ভাই। ও, টার্নিং পয়েন্টের কথা বলছেন। টার্নিং পয়েন্টের বাপ্পি দাসকে, বাপ্পি দাস দাদারে তো গত 3-4 বছর ধরে অনুরোধ করতেছি, দাদা ক্লাস দেন, দেয় না। আখি দাস 4 মিনিট, তাই না? আসেন, যাক দরকার নেই, আমার যে কদিন মন চাইবে এই যে পড়াচ্ছি নিজের মতো করে, আমার তো কোনো কিছুর অভাব নাই, ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। ইচ্ছা আছে 1 বছর 4 মাস, মানে 2 বছর 8 বছর, এই বাসাটা নিয়েছি, স্টুডিওটা 8 মাস হইলো, তার মানে 1 বছর হতে আরো 4 মাস, আগামী আরো 1 বছর, মানে 2 আরো, তার মানে
2 বছর টার্গেট, অর্থাৎ আরও 1 বছর 4 মাস, তাহলে 12 আর 4 16 মাস ইচ্ছা আছে আমি ফ্রিতে পড়াবো, তবে সবাই রে না। আলাদা গ্রুপ খুলছি কি জন্য বোঝেন নাই? সবাইরে ফ্রিতে পড়াবো না, সবাইরে ফ্রিতে পড়ালে আবার অসুবিধা আছে। আমার ইচ্ছা আছে আমি আরো 16 মাস ফ্রিতে পড়াবো। আপনাদের কি পড়াবো? যারা আমার সাথে থাকেন, ক্লাস করেন, ক্লাস করবেন। শাওন ভাই, যে শাওন শাহ কমেন্ট দিয়েছে, শাওন ভাই ভুল করছিল। আর কে কে ভুল করছিলেন? জি বুঝতে পারি, এর জন্য হঠাৎ বন্ধ হয়ে গেছিল। জি আমার পেজেও তো অনেকে এখন ক্লাস নিতে চায়, এবং আমিও যদি কাউকে ডাকি যে আমার পেজে ক্লাস নেন, ক্লাস নিবে, কারণ সবাই চায় ভালো পেজে ক্লাস নিতে পরিচিতি হবে। কি বলছে দেখেন, 9 ফুট দীর্ঘ বাঁশের 4 ফুট ছায়া, 6 ফুট দীর্ঘ বাঁশ। এই যে হলো আপনার একটা 6 ফুট দীর্ঘ বাঁশ। 6 ফুট মানে কি? এই যে 6 ফুট দীর্ঘ বাঁশ, 6 ফুট দীর্ঘ বাঁশের 4 ফুট ছায়া, 1 2 3 4। এটা হচ্ছে আপনার বাঁশ, 6 ফুট দীর্ঘ বাঁশের 4 ফুট ছায়া। তাহলে বলছে 64 ফুট লম্বা গাছটির ছায়া যদি 64 ফুট হয়, ছায়া যদি হয় আপনার 64, তাহলে গাছের উচ্চতা কত? 6 4, ছায়া 4 হলে গাছ 6, মানে 1.5 গুণ। ছায়া 64 হলে গাছ 1.5 গুণ। 64 এর 1.5 গুণ কত? 64 অর্ধেক কত? 32, 3 32 96, 96। এটাই আনসার, 96। প্রাথমিক সহকারী শিক্ষক 2019 আসছে। গাছ যদি 6 ফুট হয়, ছায়া হয় কত? 4 ফুট। ছায়া কালো, তাহলে বলছে ছায়া যদি 64 হয়, তাহলে গাছ কত? 4 ফুট ছায়ার 6 ফুট গাছ, 4 ফুট ছায়া মানে 6 ফুট গাছ, মানে 4 এর 1.5 গুণ। এটা হচ্ছে অনুপাতের অঙ্ক। 64 ফুট ছায়া মানে 1.5 গুণ গাছ হবে। 64 এর 1.5 গুণ কত? 64 অর্ধেক কত? 32, 3 32 96। আবার মনে রাখবেন 32 গুণ 3, 3 32 96। এই ওয়ার্ড এটা প্রচুর লাগে, 3 32 96। মুনিরা, এসসি দাস, সাকিব, হাবিব, শ্যামুল, আরোহী, মহেশী কন্যা, রিমি, হালদার, আহমেদ, সামিউল, রিমি, শরীফ 96, নাহার। একটু ঠান্ডা ঠান্ডা সমস্যা, বৃষ্টিতে ভেজার কারণে মাঝে মাঝে অফিসে যাওয়া আসার সময় 2 একদিন হালকা একটু বৃষ্টি পড়ছে। মানে কি বলছে দেখেন, একটি চৌবাচ্চায় 3টি নল দিয়ে যথাক্রমে 8, 12 এবং 24 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টা নল আছে একটা চৌবাচ্চায়, 3টা নল আছে। একটা হচ্ছে 8 মিনিটে পূর্ণ করতে পারে, একটা 12 মিনিটে পূর্ণ করতে পারে, আর একটা 24 মিনিটে পূর্ণ করতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলাম, তাহলে বলছে চৌবাচ্চাটি 3/4 পূর্ণ হতে, এই চৌবাচ্চার 3/4 মানে 4 ভাগের 3 ভাগ পূর্ণ হতে কত সময় লাগবে? তো 3টা নলই যদি আপনি খুলে দেন, তাহলে 1 মিনিটে, ইউনিট সমান করেন 1 মিনিট, 1 মিনিটে 3টা নল কতটুকুন পূর্ণ করে? প্রথম নলটা 1 মিনিটে পূর্ণ করবে 1/8, দ্বিতীয় নলটা 1 মিনিটে পূর্ণ করবে 1/12, তৃতীয় নলটা পূর্ণ করবে 1/24। 8, 12, 24 লসাগু কত? 24, কারণ 12 দিয়েও 24 ভাগ হয়, 8 দিয়েও 24 ভাগ হয়, তাহলে লসাগু কত? 24। তাহলে এটা হলো 24 এর 1, এটা হলো 24 এর 2, এটা হলো 24 এর 3। 12 এর দ্বিগুণ 24, তাহলে 1 এর দ্বিগুণ 2, 1 এর 2 গুণ করলে 2। 8 এর 3 গুণ 24, 1 এর 3 গুণ 3। তার মানে আমি পেলাম এখানে 24 ভাগের 24, 24, 24, 24 ভাগের 3 আর 2 5 এর 1, 6 ভাগ। 6 দিয়ে 24 কাটলে 4 এর 1। এই 3টা নল পুরো ড্রামটার 1 মিনিটে 4 ভাগের 1 ভাগ ফিল করে। 4 ভাগের 1 ভাগ মানে কি? এই যে হলো আমার 4 ভাগের 1 ভাগ, এই যে হলো আমার 4 ভাগের 1 ভাগ। 3টা নল আপনি যদি একসাথে ছেড়ে দেন, তাহলে 1 মিনিটে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ এইটুকুন পূর্ণ করে।
1 মিনিটে 1 মিনিটে আপনার এইটুকুন পূর্ণ করে, তাহলে বলছে যে 3/4, 4/3 ভাগ, 4/3 ভাগ এটুকুন পূর্ণ হতে কতক্ষণ লাগবে? 3 মিনিট লাগবে, তাই না? ব্রেন দিয়ে থিঙ্ক করলে এটুকুন পূর্ণ হতে আমার 3 মিনিট লাগবে। আর আমরা যদি অঙ্কের মাধ্যমে করি যে 4/1 পূর্ণ হয়, 4/1 পূর্ণ হয় কয় মিনিটে? 1 মিনিটে। অতএব এক অংশ পূর্ণ হয় 4 মিনিটে 3/4। অতএব 4/3 অংশ পূর্ণ হয় 4 গুণ 4/3 মানে 3 মিনিটে। আমরা এভাবে ঐকিক নিয়মের মাধ্যমে করতে পারি, ব্রেন থেকে থিঙ্ক করে করতে পারি। 3টা নলে আপনি যদি 1 মিনিট চালায় রাখেন তাহলে 4/1 অংশ পূর্ণ হয়। এই যে বড় একটা ড্রাম আছে, এই ড্রামটার এই 4/1 অংশ পূর্ণ হবে আপনার, এই 1 অংশ পূর্ণ হবে 1 মিনিটে। 3টা নল দ্বারা 4/1 এইটুকুন পূর্ণ হবে আপনার 1 মিনিটে। তো প্রশ্ন বলছে 3/4 মানে কি 4/3 এইটুকুন পূর্ণ হতে আপনার কতক্ষণ লাগবে? এটুকুন পূর্ণ হতে আপনার সময় লাগবে 3 মিনিট। এইটুকুন পূর্ণ হতে সময় লাগে 1 মিনিট, এটুকুন পূর্ণ হতে সময় লাগবে 3 মিনিট। অন্তর, মিম, কাব্য, কন্যা, জাফর, লিখন, হালদার, ধ্রুব, সাহা, পল, বড় ছেলে, রুহুল, শামিমা, শরীফ। অঙ্ক সবসময় বুঝে বুঝে করবেন, প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি বুঝাইয়ে করাই। মন্ডল, কি বলছে দেখেন, এটা করেন, এটা করেন। সময় দেব 20 সেকেন্ড। সময় কমতে থাকবে, যত দিন যাবে তত সময় কমতে থাকবে। শিল্পী আক্তার বলছে অনেক কষ্ট করে আমার পেজ খুঁজে পাইছে। আসলেই আমি যে কোনো পেজে যাই না কেন, না না বলি। 3 মিনিট। আয়ুব আলী, মিয়া, বর্মন, আখি, সাদি। দ্রুত কমেন্ট, দ্রুত। স্পিড অ্যান্ড অ্যাকুরেসি, আমার এখানে থাকতে হলে স্পিড বাড়াতে হবে। স্পিড না বাড়ালে আপনি টিকতে পারবেন না, সিটকে পড়বেন। আহমেদ, আসমা, আক্তার। নামাই দিলাম। ধ্রুব ভাই আসছেন দেরি করে, 9 জন, 9 আনসার দিছে। সমস্যা নেই হাবিবা, আপনি ক্লাস যদি লাইভে নাও থাকেন, ক্লাস না করলে আপনার প্রতি আমার দুঃখ নাই, কারণ আপনার প্রতিটা ক্লাস আমি জমা পাচ্ছি। দেখেন বলছে কি জানেন, মনে করেন মানুষ খুব দৌড়াচ্ছে, সবাই সামনের দিকে দৌড়াচ্ছে, খুব দ্রুত দৌড়াচ্ছে, আপনারও দ্রুত দৌড়াতে হবে, না হলে কি হবে বলেন তো? সবাই যে গতিতে দৌড়াচ্ছে আপনারও সেই গতিতে দৌড়াতে হবে, না হলে পিছনের মানুষ আপনাকে ধাক্কায় ফেলে দিবে। হাইওয়েতে গাড়ি চালাতে হলে দেখবেন সব গাড়ি 100 কিলোমিটার গতিতে চলে, আপনি মোটর বাইক চালাচ্ছেন, আপনারও 100 কিলোমিটার গতিতে চালাতে হবে, না হলে পিছনের গাড়ি আপনাকে বারবার ওভারটেক করবে, কোনো একটা গাড়ি আপনাকে মাইরে দিবে। ঠিক আছে? স্রোতের ভিতর দাঁড়িয়ে আছেন, স্রোত তো সামনের দিকে যাচ্ছে, স্রোত সামনের দিকে যাচ্ছে, আপনি দাঁড়ায় থাকলে কি হবে বলেন? সব স্রোত এসে আপনার গায়ে বাঁধবে। স্রোত যে গতিতে যাচ্ছে আপনি যদি ওই গতিতে স্রোতের সাথে সাথে থাকেন, আরাম পাইবেন। বুঝতে পারছেন? তাহলে পৃথিবীটা এমন, আপনাকে স্রোতের সাথে গা ভাসাতে হবে, তার মানে রিল্যাক্সে গেলে হবে না, আপনাকে টিকে থাকতে হবে ফিল্ডে, গতির সাথে তাল মিলে চলতে হবে, নাইলে সব গতি এসে আপনার ঘাড়ে পড়বে। বুঝতে পারছেন? আমি কিন্তু এই যে সুন্দর সুন্দর কিছু কথা বলি আপনাদের জন্য, যে গতির সাথে তাল মিলে চলতে হবে, নাইলে গতি সব এসে আপনার ঘাড়ে পড়বে। কোনো ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 দিনের খাবার আছে, নতুন কয়েকজন ছাত্র আসলো, 20 দিনে ওই খাদ্য শেষ হয়ে গেল, তাহলে নতুন ছাত্রের সংখ্যা কত? ছাত্র বের করতে বলছে, ছাত্র বের করতে বলছে, এটা একটু মনে রাখবেন, যে যেটা বের করতে বলে সেটা শেষে হবে, একটু মাথায় রাখবেন ছাত্র।
তাহলে বলছে যে 32 দিন আর এখানে হচ্ছে 20 দিন, তাহলে 32 দিন খাবে 15 জন ছাত্র, তাহলে 20 দিন খাবে 15 গুণ 32 ভাগ 20, 5 দিয়ে কাটলে 3, 4, 4 আটা 32, 3 আটা 24 জন। যেখানে 15 জন খাবে সেখানে খেলো 24 জন, মানে 9 জন কি হলো, বাড়লো। 32 দিন খাওয়ার কথা, কিন্তু 20 দিনের মধ্যে শেষ হয়ে গেছে খাবার, তাড়াতাড়ি খাবার শেষ হয়ে গেছে, কারণ ছাত্র বাড়ছে। কয়জন বাড়ছে? 9 জন বাড়ছে। জি, জুই, ইসলাম, হালদার, জহিরুল, অন্তর, কামরুল, রবিন, সাদিয়া। আজকে ভাবছিলাম যে 30টা ম্যাথ করাবো, ম্যাথ তো করালাম কয়টা? এই 12 নম্বর অঙ্কটা কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে পেজে দিয়েছিলাম। কি বলছে দেখেন, অপু, দীপু, নিপু একটি কাজ যথাক্রমে 6, 10 এবং 15 দিনে করতে পারে। এখানে কি বলছে দেখেন, একটি কাজ অপুর করতে 6 দিন লাগে, দীপুর করতে 10 দিন লাগে, নিপুর করতে 15 দিন লাগে। দিন, তার মানে তাদের দিন বা সময়ের অনুপাত হচ্ছে 6:10:15। কাজ কিন্তু একটি কাজ, একটা কাজ করতে ওর লাগে 6 দিন, ওর লাগে 10 দিন, ওর লাগে 15 দিন। দিন মানে হচ্ছে সময়, তার মানে তাদের কাজ করার সময়ের অনুপাত হচ্ছে 6, 10, 15। এর অর্থ হচ্ছে অপুর যদি 60 ঘন্টা লাগে কোনো একটা বড় কাজ করতে, তাহলে দীপুর লাগবে 100 ঘন্টা আর নিপুর লাগবে 150 ঘন্টা। এটা হচ্ছে অনুপাত। কিসের অনুপাত? সময়ের অনুপাত। এখন আমি বলছিলাম যে, প্রশ্নটা করছিলাম যে তাহলে কাজের অনুপাত কত হবে? স্ক্রিনশট দিয়ে পেজে দিয়েছিলাম, বলছিলাম যে কাজের অনুপাত কত হবে। এখন দেখেন এখানে কি আছে বলেন, দিন আছে। এখানে কি আছে? একটি কাজ। এখানে একটি, এখানে আপনার একটি বানাতে হবে। বা যদি কাজের অনুপাত বের করেন তাহলে দিন সমান করতে হবে। ওর 6 দিন মানে সবার 6 দিন করবেন, ওর 10 দিন মানে সবার 10 দিন করবেন, ওর 15 দিন মানে সবার 15 দিন করবেন। অথবা আপনি সহজে এটা করতে পারেন, সবার 1 দিন করে দেন। তাহলে অপু একটা কাজ করে 6 দিনে, তার মানে অপু 1 দিনে করে, অপু 1 দিনে করে 6-এর 1 কাজ। একটা কাজ করতে 6 দিন লাগে, তাহলে 1 দিনে করবে 6/1 কাজ। এরপরে বলছে দীপু একটা কাজ করে 10 দিনে, তাহলে 1 দিনে করবে 10-এর 1 কাজ। নিপু একটা কাজ করে 15 দিনে, তার মানে 1 দিনে করবে আপনার 15/1 কাজ। এগুলো কিন্তু এখন দিন সমান, সবই হচ্ছে 1 দিনে। 1 দিন 1 দিন 1 দিন, আমি দিন সমান করে ফেললাম, কাজ আলাদা হয়ে গেল। এটা হচ্ছে অপুর 1 দিনের কাজ, এটা দীপুর 1 দিনের কাজ, এটা নিপুর 1 দিনের কাজ। এখানে কিন্তু 1 দিন, সবে 1 করে ফেলছি, দিন ইউনিট সমান করে ফেলছি। এটা হলো তাদের কাজ। তাহলে কাজের অনুপাত কত? এটা হলো তাদের কাজের অনুপাত। 15, 10 আর 6 লসাগু কত? 30। সবগুলোকে 30 দিয়ে গুণ করেন। এটাকে 30 দিয়ে গুণ করলে হয় 5, এটাকে 30 দিয়ে গুণ করলে হয় 3, এটাকে 30 দিয়ে গুণ করলে হয় 2, মানে 5:3:2। তাহলে এই 3 জনের সময়ের অনুপাত হচ্ছে 6, 10, 15, যেখানে একটি কাজ। এখানে তো একটি কাজ, 3 জনের ক্ষেত্রেই কাজ সমান কিন্তু সময় আলাদা। এটা আবার উল্টাইছি যে 3 জনের ক্ষেত্রে দিন সমান, ওরও 1 দিন, ওরও 1 দিন, ওরও 1 দিন, দিন সমান কিন্তু কাজ আলাদা। কাজ কেমন? ও যদি 5 কাজ করে, ও করবে 3 কাজ, ও করবে 2 কাজ। তাহলে এটা হচ্ছে তাদের কিসের অনুপাত? কাজের অনুপাত। এটাই আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছিলাম, বলছিলাম যে যদি
তাহলে বলেন এখানে তাদের এই প্রশ্নটা থেকে আমরা বুঝতে পারতেছি যে তাদের কাজ করার সময়ের অনুপাত হচ্ছে 6:10:15, আর কাজের অনুপাত হচ্ছে 5:3:2। বুঝছেন না? বুঝছেন? এইগুলো প্রচুর লাগবে, দেখেন সামনে আরো অনেক অঙ্ক আছে। তাহলে এতক্ষণ যা বোঝালাম এইগুলো আসলে এই অঙ্কে কিন্তু অ্যান্সার না, এগুলো এক্সট্রা বোঝালাম, এই ধরনের অঙ্ক আছে সামনে। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত বলেন? অপু একদিনে করে 6-এর এক কাজ, ও একদিনে করে 10-এর এক কাজ, ও একদিনে করে 15-এর এক কাজ। তার মানে তিনজনই যদি একত্রে একদিন কাজ করে, এই হলো তাদের একদিনের কাজ। 6, 10 আর 15-এর লসাগু কত? 30। তার মানে 30-এর 5, 30-এর 3, 30-এর 2। তার মানে 30, 30, 30, 30-এর 5 আর 3 8 আর 2 10 ভাগ। 10 গিয়ে কাটলে 3-এর এক কাজ। তিনজনেরই একদিনে যদি কাজ করে 3-এর এক কাজ হয়, 3 ভাগের 1 ভাগ কাজ হয়। মানে এই যে বড় একটা কাজ, সেই কাজটা তারা একদিনে যদি করে 3 ভাগের 1 ভাগ শেষ করে। একদিনে তারা এইটুক কাজ শেষ করে, তার মানে পুরো কাজটা শেষ করতে তাদের 3 দিন লাগবে। 3-এর এক কাজ করে একদিনে, অথবা এক কাজ করে 3 দিনে। এখানে কিভাবে করতেছি বুঝতে পারছেন? এটা কিন্তু একটা সংক্ষিপ্ত পদ্ধতি, সহজে। আবার দেখেন এই জায়গাটা আমি কিভাবে করছি বলেন তো। এই অঙ্কগুলো কিন্তু আমরা সব সেইভাবে করবো, শিখেন। 6, 10, 15-এর লসাগু কত? 15-এর সবচেয়ে বড় সংখ্যাটা নেন 15, 15-এর দ্বিগুণ করেন 30, 30 10 দিয়েও ভাগ হয়, 6 দিয়েও ভাগ হয়। তার মানে 30 হচ্ছে লসাগু। 15, 10 এবং 6-এর লসাগু হচ্ছে 30। তো সবগুলোর হর 30 বানায় ফেলান। এটা যদি 30 হয়, 6-এর 5 গুণ, 1-এর 5 গুণ 5 হয়। এটা যদি 30 হয়, 10-এর 3 গুণ 30, তাহলে এটা 3 হয়। এটা যদি আমার 30 হয়, 15-এর দ্বিগুণ করে 30 বানালাম, এটা দ্বিগুণ করলে 2 হয়। তার মানে 15 ভাগের 5 ভাগ, 30 ভাগের 30 ভাগের 5 ভাগ, 30 ভাগের 3 ভাগ, 30 ভাগের 2 ভাগ। তার মানে 30 ভাগের 5 আর 3 8 আর 2 10 ভাগ। আজকে যে কটা ম্যাথ করছি সব এইভাবে করছি, যোগগুলা। সামনে যত ম্যাথ আছে সব এইভাবে যোগ করব, দেখবেন শিখে যাবেন, এবং খুব মজার এইগুলা, সময় বাঁচবে। চিন্তন, মিথিলা, সাদি, মিম, শাহজাহান, শাওন, উজ্জ্বল, পল, অন্তর, জহিরুল, ববি, শরীফ। দ্রুত কমেন্ট দেন সবাই। মিথিলা, তাহাজুল, রমা। তাহলে দেখেন বলছি কি যে আমরা যখন সময়ের অনুপাত বের করছি, তখন কাজ কিন্তু একটা কাজ মানে কাজের পরিমাণ সমান রেখে দেখতে হবে যাদের তাদের সময় কেমন লাগে। যখন তাদের কাজের অনুপাত বের করব তিনজনের, তখন এই দিন সময় সমান না, সময়গুলো সমান রাখতে হবে, 1 1 1 রাখতে হবে। দিন সমান রাখতে হবে, সবার বেলায় আমি দিন সমান রাখলাম 1 1 1 1। তাহলে তাদের কাজের পরিমাণ কত? এই ধরনের ম্যাথ সামনে আছে। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত ছিল? 3। এইটা করেন, করেন। সময় দেব 30 সেকেন্ড। প্রাথমিক সহকারী শিক্ষক 2019, চতুর্থ ধাপ। মুনিরা মিম, রাহেলা ইসলাম, মীরা, মোজাম্মেল হক। নতুন নতুন অনেক ভাই বোন দেখতেছি। তুপক কুমার, শিল্পী আক্তার অনেক কষ্ট করে আমারে খুঁজে পাইছে, কমেন্ট দিয়ে পুরো ভাড়াই ফেলতেছে। কই ছিলেন এতদিন? কোথায় খুঁজছেন আমাকে বলেন।
বড় ছেলেও আমাকে খুঁজছে জাকির স্যারের পেজে। বুঝাবো জহিরুল ভাই, বুঝাবো। আমি যেটুকুন বুঝাচ্ছি আপনি এটুকুন বারবার করে আগে বুঝেন। 1 ঘন্টা 28 মিনিট হয়ে গেছে। ক্লাস ক্লাস শেষ করে দেবো, কষ্ট হয়ে যাচ্ছে। কালকে আবার ক্লাস দেবো, ঠিক আছে? একজন বিক্রেতা প্রতি ডজন ডিম, প্রতি ডজন মানে কি 4টা, প্রতি ডজন ডিম, একজন ডিজাইনটা প্রতি ডজন ডিম 100 টাকা দরে 5 ডজন কিনছে এবং 90 টাকা দরে 6 ডজন কিনছে। দরে কিনছে, তাহলে তার ডজন প্রতি ক্রয় মূল্য কত সেটা বের করতে হবে আগে। গড়ের অঙ্ক করাইছি না? গড়ের কিন্তু জব্বর একটা ক্লাস দিয়েছিলাম, আছে পেজে, যারা করেন নাই করেন। কত টাকা দরে বিক্রয় করলে তার ডজন প্রতি 3 টাকা লাভ হবে। গড়ের ক্লাসটা আমার সারা জীবন মনে থাকবে, কারণ আমার জীবনে প্রথম সকালে ক্লাস গড়ের। তাহলে বলছে 101 টাকা দরে 5 ডজন, দাম কত? 101 গুণ 5। 90 টাকা দরে 6 ডজন, দাম কত? 90 গুণ 6। এইটা হচ্ছে আপনার মোট 5 ডজন আর 6 ডজন, 11 ডজনের ক্রয় মূল্য। তাহলে প্রতি ডজনের ক্রয় মূল্য কত? 11 দিয়ে ভাগ দেন। এটা হচ্ছে আপনার গড়ে প্রতি ডজনের ক্রয় মূল্য, গড়ের অঙ্ক। সেম ম্যাথ গড়ে অনেক করাইছি। তাহলে করেন 505। এটা কিন্তু দেখেন 11 দিয়ে কোনোটাই কাটাকাটি যায় না। এটা হচ্ছে আমার 505, 6 নং 54, 540, নিচে আছে 11, 540 আর 505, 1045, 1045/11, 9 11 99, 5 থেকে 5 5 55, 5 11 55, 95 টাকা হচ্ছে আপনার গড়ে কেনা, গড়ের অঙ্ক। 3 টাকা দরে যদি আপনি লাভে বিক্রয় করেন, এই যে প্রতি ডজন যদি আপনি 3 টাকা দরে লাভে বিক্রয় করেন, তাহলে 95 আর 3 98 টাকা হবে আপনার বিক্রয় মূল্য। আপনার নাম বলবো? মুরসেলিন আহমেদ নাম না, শুধু এই যে লাইক একটা দিয়ে দিলাম। খোকন চন্দ্র বর্মন নতুন, শারমিন নাহার নতুন, মনে হচ্ছে নতুন। এই যে তাজুল ভাই মনে হয় নতুন, লিখন। চোদ্দ নম্বর লাস্ট ম্যাথ, একেবারে বাচ্চাদের একটা ম্যাথ, একটু করেন তো। আজকে এই পর্যন্ত। এটা আমি দেখাই দেবো আপনাদের, থাকেন লাইভ সিরিজের একটা সুন্দর একটা হিসাব আছে, করেন। এটা সময় দেবো মনে করেন যে 20 সেকেন্ড। জি, জান্নাতুল ইসলাম, সবাই আমাকে খুঁজতেছে। খাতায় করেন, কাটাকাটি বুঝবেন। এরপরে যদি না বুঝেন আমি আপনাকে বোঝাবো। কামরুল ভাই নতুন। গড়ের একটা দীর্ঘ ক্লাস আছে 2-2.5 ঘন্টার। এটার অ্যান্সার দেন, এটার অ্যান্সার দিলেই শেষ। এটা সুন্দর একটা হিসাব আছে। অনেকে অ্যান্সার দিয়েছেন, তাজুল ভাই, বাশার ভাই, বোস্তামি, বিথি। স্যার আমার 6 সেকেন্ড লাগছে, মাত্র 6 সেকেন্ড লাগছে। রনি হক, শ্রাবণ খান, রাহুল। আচ্ছা দেখি কে কে আছেন। শ্রাবণ ভাই মনে হচ্ছে নতুন। জাভরান জি জে কে মনে হচ্ছে নতুন। সাদি ভাই, শিল্পী, অন্তর, গোলাম মহিউদ্দিন অন্তর, এস সি দাস, জান্নাতুল ইসলাম।
বুঝতে পারছি বর্মন ভাই, ক্লাস ভালো লাগে তাই। দেখেন আপনি শেখার তো কোনো শেষ নেই, আপনি শিখেন, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে শেখাবেন। আমি তো বলছি যে আপনাদের বড় ভাই বোন যদি থাকে, সেদিনে যে রাহুল ভাইকে বললাম যে আপনার বড় বোন ঢাকাতে থাকে, বয়স 40, তারও তো ছেলে মেয়ে আছে, পড়াশোনা করছে, অবস্থাশালী, খুবই ভালো আছে, সুখে আছে, সময় আছে হাতে, থাকলে আমার ক্লাসগুলো করুক, অঙ্কগুলো শিখুক, তারও কাজে লাগবে, তার ভবিষ্যৎ প্রজন্মেরও কাজে লাগবে। কি বলছে দেখেন, এটা শেষ অঙ্ক কিন্তু। একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলি, 24টি বোতলে জুসের পরিমাণ কত? তাহলে আমি কি করব, 350 গুণ 24 করব, তাই না? এই গুণগুলো আমরা কিভাবে করি দেখেন, 24 দিয়া 3কে গুণ করলে 3 24 72, দুইটা ঘর বাকি রয়েছে, 0 0 হবে। 24 দিয়ে 5কে গুণ করলে 5 24 120, একটা শূন্য আছে এখানে, একটা শূন্য হবে। 24 দিয়ে 0কে গুণ করলে 0 হয়। আমি দেখবেন যে আপনারা কিভাবে গুণ করছেন বলেন, 350 গুণ 24 এইভাবে গুণ করছেন না? আমরা কিন্তু এইভাবে গুণ করি না, আমার এভাবে শূন্য কেটে দিয়ে গুণ করতে পারেন। শূন্য কেটে দিয়ে 25 আর 35, 24 আর 35 গুণ করে দেন। দেখেন 35 গুণ 24, 5 24 120, 3 24 72, শূন্য নিয়ে নিয়েছি কিন্তু 3 24 যখনই 72 লিখলাম একটা শূন্য নিয়ে নিয়েছি, কারণ এখানে আরো একবার বাকি রয়েছে। তাহলে 72 আর 12 কত হয়, 84, 840, ওই যে একটা শূন্য বাদ দিয়েছিলাম, শূন্য নিয়ে নেন। গুণ করার সিস্টেমটা একটু দেখেন, 350 গুণন 24, শূন্য বাদ দেন। 24 দিয়ে 5 24 120, 3 24 772, 72 হবে না কিন্তু, এই যে একটা 5 রয়েছে যেন শূন্য হবে। 72 আর 12 কত, 84। এই 84 কি মিলি, 84 ml, 84,000 ml মানে হচ্ছে 8.4। ওই যে বুঝেছিলাম না, কিলো হেক্টো ডেকামিটার ডেসিসেন্টি মিলি, এখানে বলছে 84,000 মিলি। মিলি থেকে আমি কিসে উঠছি বলেন, মিলি থেকে আমি লিটারে উঠছি, মিলি থেকে লিটারে উঠছি, সরি লিটার না, এটা হচ্ছে কিলো লিটার। মিলি থেকে আমি লিটারে উঠছি, তাহলে 3 শূন্য দিয়ে ভাগ হবে। আমরা জানি কি 1000 মিলি সমান সমান হচ্ছে 1 লিটার, লিটারে উঠছি, তাহলে 3 শূন্য দিয়ে ভাগ হলে দশমিক এখানে চলে আসবে, 8.4 লিটার। আমরা এই অঙ্কগুলো এইভাবে গুণ করি দেখেন, বড় অঙ্ক 350 গুণ 24, গুণটা কিভাবে করি দেখেন, 24 গুণ 0, 24 দিয়ে সোজা গুণ করবো, 24 দিয়ে এটাকে গুণ করবো, 24 গুণ 0 0, 24 গুণ 5, 5 24 120, একটা সংখ্যা থেকে গেলে এজন্য একটা শূন্য হয়। 24 গুণ 3, 3 24 72, এখানে দুইটা সংখ্যা থেকে গেছে এজন্য দুইটা শূন্য হয়। 7200 আর 1200 8400, এভাবে গুণ করি। আবার আমরা এভাবে গুণ করি দেখেন, এই গুণগুলো আমরা এইভাবেও করি, 350 গুণ 24, এর মানে হচ্ছে 350 গুণ 24 মানে হচ্ছে 20 যোগ 4, 24 মানে হচ্ছে 20 যোগ 4। তাহলে করেন দেখেন, 20 দেয়া আপনি যদি 35কে গুণ করেন, 35 দুগুণে 70, তাহলে এই শূন্য আর এই শূন্য মানে হচ্ছে 7000, প্লাস 35 যদি 4 35, 35 দুগুণে 70, 7 দুগুণে 14, 140, একটা শূন্য, এই যে একটা শূন্য আছে, তাহলে 7000 আর 1400 8400। এগুলো একটু অ্যাডভান্স লেভেলের ব্যাখ্যা, আর না দেই, যারা বুঝছেন তারা বুঝছেন, যারা না বুঝছেন তারা এইভাবে করেন। তাহলে ক্লাস আজকে এই পর্যন্ত শেষ। আমি বলি আপনাদের কাছে আমার দুইটা অনুরোধ, 1 নাম্বার 2 নাম্বার, যদি ক্লাস ভালো লাগে একটু ভাই বোনদের কাছে শেয়ার দিয়েন, ভালো লাগলে দিয়েন, ভালো না লাগলে দেওয়ার দরকার নাই। 2 নাম্বার হচ্ছে আজকে 14টা গণিত করাইছি, 14টা গণিত সুন্দরভাবে খাতায় করে কি করবেন, জমা দিবেন। এটাই হচ্ছে আপনার পড়া, এটাই হচ্ছে আপনার HW মানে হোমওয়ার্ক। আপনার হোমওয়ার্ক কি বলেন, 14টা গণিত করাইছি, 14টা গণিত সুন্দরভাবে খাতায় করে জমা দিবেন। তো ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল। শুভরাত্রি। কারা আছেন শেষ পর্যন্ত? লাইভ ক্লাস ভালো লাগে স্যার, ধন্যবাদ। জি, ইউটিউব থেকে ডাউনলোড করেন। গতকালকের ক্লাস আমি আপলোড দেওয়ার সময় পাই নাই, কারণ একটা ভিডিও অনেক জিবি, 30 জিবির মতো হয়। 1.5 ঘন্টার ক্লাস নিয়েছি না, হাই রেজলিউশন ডাউনলোড সেভ হচ্ছে তো পিসিতে,
30 জিবির উপরে হবে। 30 জিবি আমি কালকে রাতে যখন এখন ক্লাস শেষ করছি, এখন যদি এটা আমি পিসি দিয়ে আপলোড দিতে যাই, 30 জিবি আমার আপলোড হইতে সময় লাগবে প্রায় 30 মিনিট। এখন 30 মিনিটে স্টুডিওতে কে বসে থাকবে? আমি তো পাশের বাসায় থাকি। তো আমার ছোট ভাই আসছে, ও আপলোড দিয়ে দিবে। এখন কালকের ভিডিওটাও আপলোড দিবে, আজকের ভিডিওটাও আপলোড দিবে। তো সবাই ভালো থাকেন, সবাই একটা কমেন্ট দিয়ে চলে যান। আমারও একটা কমেন্ট, আমারও একটা স্লোগান, সেই পুরানো স্লোগান। আমার একটা পেজ ছিল যেটা অনেকবার হ্যাক হয়েছে, 2বার হ্যাক হয়েছে, আগে জব পরে সব। পেজটা আমি নিজেই পরে ডিলিট করে দিয়েছি। তাহলে সবাই একটা কমেন্ট দিয়ে চলে যান। কি কমেন্ট দিবেন বলেন তো? আমার কিন্তু সুন্দর সুন্দর কিছু উক্তি আছে, যেমন পিছনের অন্ধকারে নয় সামনের আলোতে আসুন, সামনের, এরকম অনেক সুন্দর সুন্দর বাক্য আছে, যেমন খাতা করুন মাথায় ঢুকবে। আরো অনেক অনেক সুন্দর সুন্দর বাক্য আছে, এগুলো আপনাদের খুব কাজে লাগবে। তো ভালো থাকেন সবাই, একটা কমেন্ট দিয়ে সবাই চলে যান। আগে জব পরে সব, মাথার ভিতরে এটা আগে রাখেন যে কোনো কিছুর বিনিময়ে আগে আপনাকে জব নিতে হবে। শুভরাত্রি। সবাই একটা কমেন্ট দিয়ে চলে যান যারা আছেন লাইভে। আগে জব পরে সব। সবাই কমেন্ট দেন দ্রুত, মন চাইলে এই অঙ্কটা করতে করতে যেতে পারেন। স্যার ফ্রি পড়ানোর জন্য না সবাইকে একটা ব্যাখ্যা দিন। জি, আপনারা কেউ জিজ্ঞাসা করেনি আগে, আগামীকাল দেবো। মানে বলছি যে ফ্রি বিভিন্ন শিক্ষক বিভিন্ন জায়গায় পড়ায়, আসলে এগুলো বোগাস, ভুয়া। এই ফ্রি জিনিসগুলো ভালো না। সবাই কমেন্ট দেন আগে জব পরে সব। একবারের জায়গা 2বার, 2বারের জায়গা 5বার কমেন্ট দেন আগে জব পরে সব।